হ্যালো এভরিওয়ান। হ্যালো সবাইকে। আজকে হ্যালো। আমাদের আজকে আমাদের নবান্ন পডকাস্টের ৩৭ তম এপিসোড এবং আমাদের যারা শ্রোতা দেশ-বিদেশ থেকে আমাদেরকে শুনেন, তারা শুনতেই থাকুন এবং আমাদের সাথেই থাকুন, নবরবের সাথেই থাকুন। আর আমাদের আজকের গেস্ট অদিতি দে। তিনি একজন আর্টিস্ট, গ্রাফিক ডিজাইনার এবং একজন মার্কেটার। এই আরকি আপু আ কাজ করছেন অনেকদিন ধরে এই সেক্টর গুলোতে। আমরা আপুকে নিয়ে জানবো আজকে। আপু শুরু করুন। হ্যালো, হাই আমি অদিতি। আমি এখন একটা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ফার্মে আছি অ্যাজ আ সিনিয়র ভিজুয়ালাইজার। আমি মোটামুটি ৫.৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এর আগে I used to be an artist which I am হ্যাঁ। still but এখন আরকি টাইমটা ওইভাবে হচ্ছে না। আর এটা ছাড়া I love to write. I do write poems sometimes and I do perform those with my ukulele. এই তো। আচ্ছা। বাহ! আপনি ইউকুলেলেও বাজাতে পারেন, এটা তো জানতাম না। আমি খুব ভালো পারি না আসলে ২-১ টা কর্ড পারি। আমার হচ্ছে পোয়েমস গুলা পারফর্ম করার জন্য যতটুকু লাগে I'm not that pro এটাতে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই যে নিজে আ কবিতা লেখেন এটাও জানতাম না, এটাও জানলাম। It's okay. এটা আসলে আরো আগের থেকে করি। Before I became an artist এটার আগের থেকে করি এটা। মানে খুব ছোটবেলা থেকেই। হ্যাঁ, it's been a long আসলে। মানে বাহ! আগে পড়তাম। আমি আগে থেকে পড়তে বেশ পছন্দ করি। তো পড়তাম। পড়তে ভালো লাগতো। তখন মনে হয় আমার বাবা lyricist। তো মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে বাবা এভাবে লিখতে পারে। সো বেসিক্যালি বাংলাদেশে তো lyricist রা যারা কমার্শিয়ালি কাজ করে একটু হ্যাঁ, অন্যভাবে লিখে। টাইপটা হ্যাঁ। একটু আলাদা হয়। Playback and all বা jingle যেটাই হোক। তো হুম, তখন মনে হলো দেখে যে আচ্ছা এটা তো এর থেকে বেটার হইতে পারত। তো হুম। ছোটবেলায় মানে I used to ask আমার বাবাকে বলতাম যে এটা এরকম কেন? এটা ঐরকম কেন? তারপরে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে নিজে লেখা শুরু করি দেখি কি হয়। পরে তো ফার্স্ট এ ছোটবেলায় তো মানুষ অনেক উল্টাপাল্টা লিখে। আমি ঐদিন অনেক আগে একটা খুঁজে পাইছিলাম আমার ছোটবেলায় যেটাতে হ্যাঁ। আমার লেখা ছিল। It was crazy আমার মানে ওকে এটা পুড়ায় ফেলতে হবে। এটা কারো হাতে দেওয়া যাবে না, কারো হাতে দেওয়া যাবে না। তারপর আস্তে এরকম লিখতে মাঝে দেখলাম যে না ঠিক আছে। ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। কারণ তখন আরো আচ্ছা। বেশি কবিতা পড়তাম। অনেক বেশি পড়া শুরু করলাম। একেকটা রাইটারের রাইটিং স্টাইল একটু নেওয়ার চেষ্টা করলাম। এভাবে হুম, হইতে তারপরে মনে হলো যে না এইগুলো তো মানুষের কাছে থেকে ধার করে লাভ নাই। তো হুম। আমি যেটা করতে পারি আমি সুন্দর ওয়ার্ডে আমার লাইফে যেটা হচ্ছে স্লাইস অফ লাইফ এর মতো করে ওই টাইমটা নিয়ে কিছু একটা লিখে ফেলাইতে পারি। অ্যান্ড হ্যাঁ। ওইটা করতে দেন ল্যাপটপে নোটস রাখা শুরু করলাম। তো তারপরে দেখলাম যে ওইগুলাই হচ্ছে একটা টাইমে যে কবিতা হয়ে গেছে। এই তো। তারপরে ওয়াও! দেন আমার যখন 24th বার্থডে ছিল, হ্যাঁ। তখন আমার বোন আমাকে একটা ইউকেলেলে গিফট করে আমার কাজিন। আচ্ছা। ওইটা দিয়ে আমি মোটামুটি পারফর্ম করা শুরু করলাম। হালকা ১ টা ২ টা কর্ড শিখে। তো স্টিল আমি এত ভালো পারি না। কয়েকটা কর্ড জাস্ট। দেন দেখলাম যে আচ্ছা ঠিক আছে না, আই এম ডুইং গুড। এই তো এইটাই। হ্যাঁ। যে নিজের জন্য করা বেসিক্যালি। হ্যাঁ, অফ কোর্স নিজের জন্য করা। বিকজ আই লাভ দ্যাট। আগে দেখা যেত যে রেকর্ড করতাম বা কিছু। এখন আসলে এগুলা কিচ্ছুই হয় না। আগে লিখছিও, ম্যাগাজিনে, বইতে পাবলিশ হইছে। এখন আসলে এগুলা ওয়াও! কিচ্ছুই করা হয় ইভেন এত প্যাশনেটলি পেইন্টিং করতাম। স্পেশালি আমি হচ্ছে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টে অনেক থাকতাম। তো আমি গ্রাফিক ডিজাইনে ছিলাম নিজে। আমি হ্যাঁ, প্রিন্ট নিয়ে আচ্ছা। অনেক এক্সপেরিমেন্ট করতাম। যেগুলো হ্যাঁ, আমার অনেকগুলা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এক্সিবিশনেও গেছে। এখন আসলে ওয়াও! ওইগুলার কিছুই পাওয়া যায় না। বিকজ দেখা যায় যে আমি এমন একটা সেক্টরে কাজ করি, এটাতে ফুল ফোকাস করতে হয়। আর দিতে হয়। বিকজ আমার বস একটা জিনিস বলে which I also believe সেটা হচ্ছে হ্যাঁ, অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এটা জাস্ট একটা মানে রেগুলার পার্ট টাইম একটা জব না। ইটস আ ফুল টাইম জব। যখন আমি অফিস থেকে বাইর হয়ে যাচ্ছি, রাস্তায় একটা জিনিস দেখতেছি যে আচ্ছা ঠিক আছে এখানের বিলবোর্ডটাতে এটা আছে অথবা একটা এড হুম। দেখতেছি টিভিতে যে এখানে
হচ্ছে বা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে করতে অন্য কোনো দেশের কোনো ক্যাম্পেইন দেখতেছি যে ক্যাম্পেইন গুলো অ্যাকচুয়ালি অনেক সাকসেসফুল, হ্যাঁ তখন আমি ওটা নিয়ে চিন্তা করতেছি যে কেন হয়েছে, টিচারের কাছে কিভাবে গেছে। তো অলওয়েজ একটা রিসার্চের মধ্যে থাকতে হয়। আদারওয়াইজ এই সেক্টরটাতে পার্টিকুলারলি ওইভাবে সাকসেসফুল হওয়ার কোনো চান্স নাই যদি রিসার্চ করা বন্ধ করে দিই। তো এটাতে এত টাইম দিতে হয়, হ্যাঁ আবার বাকি জিনিসগুলোতে আসলে ওইভাবে টাইম দেওয়া হয় না। হ্যাঁ, এই প্রফেশনটা এমন যে সবসময় চোখ কান খোলা না রাখলে, যেহেতু এটা সবসময় কন্টেম্পোরারি সিচুয়েশনটাকে ডিল করে, তো এই কারণে সবসময় এখন কি দরকার, আবার গ্লোবালি কি হইতেছে, গ্লোবাল স্ট্যান্ডার্ড কি, সবকিছু মেইনটেইন করার জন্য মানে আসলে প্রচুর পরিশ্রম করতে হয়। যেটা আপু বলল যে তুমি হয়তো অফিস থেকে বের হয়ে যাচ্ছ, কিন্তু তোমার মাথা কি বন্ধ করতে পারবা যদি তুমি আসলে প্যাশনেট হয়ে থাকো? তো হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। আর্টিস্ট থেকে একদম মার্কেটিং চিন্তা করে হ্যাঁ অ্যাডভার্টাইজিং এন্ড মজার মার্কেটিং একটা জার্নি। হ্যাঁ যে আমাদের আশেপাশে যারা দেখছে যে কাজ করতেছে, যে কন্টেন্ট রাইটিং এর কাজ করতেছে, ভাই ওরা সারাদিন লিখতেছে। ওদের হচ্ছে যে মানে একটা কাজ দিচ্ছে, এটা হচ্ছে এই টাইমের মধ্যে জমা দিতে হবে, না দিতে পারলে হচ্ছে যে বক খাবো। তো ওরা হচ্ছে লিখতেছে একটার পর একটা, মানে খুবই কোনো টাইম নাই, এবং হচ্ছে যে ধরা বাঁধা কোনো মানে কিছুতে ফোকাসও করতে পারে না, এই আরকি। আর নিজের জন্য নিজের সময় বলতে কিছু নাই। এখন লাইফটা হয়েই তো এক্সাক্টলি। গেছে এরকম। যদি তুমি তোমার কাজে আসলে ভালো করতে চাও, তোমার কাজে সময় দিতেই হবে। তারপরে এই ঢাকা শহরের জ্যাম ঠেলে তুমি যে নিজের জন্য ১ কাপ চাও খাবা, এটাও অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। মানে এই টাইমটা খুঁজে পাওয়া মানে আমার কাছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। ভাই ১ কাপ কফি খাবো নিজের মতো বসে, একটা সিরিজ দেখতে, মানে এটা কত এক্সপেন্সিভ এখনকার লাইফে। আচ্ছা, আমি আপুকে আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে একটু আগে বললেন আঙ্কেলও লিখতেন। আঙ্কেল কি হচ্ছে শখের বশে লিখতেন নাকি কমার্শিয়ালি লিখতেন? বললে না, বাবা অ্যাকচুয়ালি কমার্শিয়ালি লিখে। মানে আচ্ছা, বাবা লিরিক্স লিখে, বাবা লিরিক্সিস্ট অ্যান্ড হুম। মানে সে এখনো? 40 বছর ধরে বাংলাদেশ হ্যাঁ, এখনো লিখে। তো বাংলাদেশ বেতারে কাজ করছে বছর ধরে অ্যান্ড অলসো ওয়াও! ফর দ্য আর্টিস্ট এগুলার জন্য মোটামুটি লিখে। এই তো। আচ্ছা। তো ওইখান বাহ! থেকে আমি ছোটবেলায় আমি যখন স্কুলে ভর্তি হইছি, ওই টাইমের থেকে আমার গানের টিচার ছিল। আমাদের হ্যাঁ। জন্য এটা আমার জন্য অনেক ম্যান্ডেটরি ছিল। কারণ আমার ভাই যেহেতু বা কিছুর মধ্যে নাই, তো খালি পড়াশোনা করতে নরমাল একটা ব্রাউন ফ্যামিলিতে একটা ছেলে যেভাবে বড় হয় ওইভাবে বড় হইছে। তো আমার এগুলো খুবই ম্যান্ডেটরি ছিল যে ছোটবেলায় যখন থেকে স্কুলে ভর্তিছি, I remember আমি নার্সারিতে থাকতে I had my first গানের টিচার। আচ্ছা। আ I খুবই was আর্লি 3 স্টেজে। and half আমার ৩.৫ বছর বয়স ছিল। আমি কথা বলতে কষ্ট হইতো। বাট হ্যাঁ, মানে আমাদের জন্য খুবই ম্যান্ডেটরি ছিল। ইনফেক্ট I was a kid যে গানের টিচারের কাছেও মাইর খাইছি। আহারে! হ্যাঁ, মানে মাইর খাইছি as in হচ্ছে বকা দিত। তারপরে একদিন মানে এত বেশি রাগ হইছে আমাকে প্রত্যেকদিন বলে যাইতো রেওয়াজ করতে, টাস্ক দিয়ে যাইতো, আমি কিছু করতাম না। তো একদিন হচ্ছে সে আমাকে এরকম লাঠি দিয়ে বসছে, বসে হাত পাতো। লাইক আমি আমি পরে আমার কাজিনকে জিজ্ঞেস করছি, "আচ্ছা তোর গানের টিচারও কি তোকে মারে?" তো she was like, "না, গানের টিচার কাকে মারে?" আমি বললাম, "আচ্ছা আমাকে মারছে।" So then আমি বুঝতে পারছি this is not normal. This is not normal. এটা একদমই ঠিক না। বাট হ্যাঁ, এই তো তো। আচ্ছা, আপনি আপনার আম ভাইয়ের কথা বললেন। তো ভাই কি আপনার বড় নাকি ছোট? না, আমার ভাই আসলে আমার থেকে বেশ বড়। ওর আচ্ছা, এখন আচ্ছা। একটা বেবি আছে। He has a family. তো আমাদের আসলে এজ ডিফারেন্সটা অনেক বেশি। তো আমি আচ্ছা। যখন থেকে বড় হইছি তখন থেকে মানে ছোটবেলায় জিনিসটা দেখা যাইত যে তখন তো আমরা ২ জনই একটু ছোট ছিলাম। তখন যেই ক্লোজনেস টা ছিল আস্তে আসলে একটু বড় হইতে জিনিসটা কমে। বাট টান তো কমে না অফ কোর্স। মানে না। ওইটা তো হ্যাঁ, কিন্তু আসলে আমাদের এজ ডিফারেন্স টা একটু বেশি আরকি। এটার জন্য মানে হ্যাঁ, এতটা কমিউনিকেশন হয়তোবা হয়
সবসময় যতটা আর কি আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির মধ্যে আমার বাবার সাথে সব থেকে বেশি ক্লোজ। হি ইজ দ্য পারসন যে আমাকে সাপোর্ট করছে। ইভেন আমি যখন চারুকলায় পড়তে চাচ্ছিলাম, প্রত্যেকটা রিলেটিভ আস্ক করে যে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ফাইন আর্টসে পড়ছি। তো এমনিতে চারুকলায় পড়ছি, দেন একটা প্রাইভেটে চারুকলায় পড়ছি টাকা দিয়ে। দ্যাট ওয়াজ লাইক আমার পুরো রিলেটিভদের জন্য এটা খুবই শকিং ব্যাপার ছিল। কিন্তু আমার বাবা ওয়াজ দ্য পারসন যে আমাকে সাপোর্ট করছে। And I think that is one of the great decision I have made. কারণ এইটা যদি আমি না করতাম তাহলে আমি এখন যে ক্যারিয়ারটা চুজ করছি এইটা আমার মোটামুটি হ্যাঁ এটা একটু ঝামেলা হয়ে যায় মানে টাইম ম্যানেজমেন্ট এন্ড এভরিথিং, বাট আই এম সো প্যাশনেট অ্যাবাউট দিস। মেবি আমি এইখানে থাকতে পারতাম না। আই ক্যান ইমাজিন মাই সেলফ ডুইং সামথিং এলস। মেবি যদি আমি ক্যারিয়ার সুইচও করি এজেন্সি রিলেটেডই অন্য কিছুতে হয়তো বা করতে পারি, বাট I can't imagine like doing some other job like being an architect, which my mom always wanted me to be. Just imagine এরকম কিছু করতে like খুবই বোরিং কোনো কিছু। I don't know মানে I do respect সব job, but আমার জন্য I think this is the best. হ্যাঁ, এই যে মানে সবারই তো হচ্ছে নিজের চাকরি করে স্যাটিসফাইড না বা যেই সেক্টরে আছে ওই সেক্টরে থাকে স্যাটিসফাইড না, কিন্তু আপনি রিয়েলাইজ করলেন যে ইউ আর স্যাটিসফাইড উইথ ইয়োর জব এন্ড এভরিথিং। এটা কিন্তু Yes, সবাই আসলে exactly. করে উঠতে পারে না। মানে অনেকদিন কাজ করার পরে সবাই চিন্তায় থাকে আরে আমি কি ঠিক কাজ করতেছি? বাট হ্যাঁ, বাট অলরেডি আপনি খুব প্যাশনেট বললেন ব্যাপারটা নিয়ে, আপনি খুব জমে গেছে নিজের মধ্যে যে সবসময় ওই কাজেরই চিন্তা, একটা রিসার্চ করা, একটা জিনিস দেখলে ওটা থেকে আরেকটা আইডিয়া জেনারেট করা। ইটস ফান অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই যে আমাকে আর অরণিকে দেখেন, আমরা হচ্ছে জীবনে ক্যারিয়ার পাথ আমরা কি চুজ করবো আমরা এখনো জানি না। আমরা এখনো ছন্ন ছাড়া হয়ে খুঁজে বেড়াচ্ছি কোন সেক্টরে গেলে আমাদের ভালো হবে বা আমরা কি করতে চাই, যে আমরা লস্ট সোল, টু লস্ট সোল। Honestly speaking, আমি নিজেও কখনো চিন্তা করি নাই যে আমি কি করব। I was just like exhibitions and art things and এগুলাই করতেছিলাম। তারপরে কিভাবে জানো আমি আচ্ছা আমার লাস্ট সেমিস্টারে একটা কোর্স ছিল। ওইটার জন্য আমরা ব্যাচমেটরা ভুটানে গেছিলাম। আসার পরে 15 দিন পরে দেন তারপরে আমি দেখতেছি যে আমার একটা ফ্রেন্ড আমাকে নক দিচ্ছিল। তো ও অলরেডি এজেন্সিতে। তো আমাকে নক দিয়ে বলল যে আমি বাসায় এসে তারপরে সাথে সাথে ওকে কল ব্যাক করছি। হি ওয়াজ লাইক আচ্ছা তুই কি ফোন ধরতেছিস না, হ্যাঁ না তেন আছে একটা ভ্যাকেন্সি আছে এরকম একটা ইয়াতে, তুই কি জয়েন করবি এখানে? তো আমি তখন কিছু করতেছি না, আমি লাস্ট সেমিস্টার আর একটা সেমিস্টার আমার বেশি লাগছিল, তো ওই সেমিস্টারটা এটা। তখন মেবি আমার খালি একটা প্রেজেন্টেশন আর হচ্ছে এই তো একটা প্রেজেন্টেশন আর একটা পেপার জমা দেওয়া বাকি, আর সবকিছু ডান। কাজ কিছু করতেছি না, বাট আমি অ্যাকচুয়ালি চাইছি যে শেষ করে কিছুদিন ব্রেক নিয়ে তারপরে অ্যাপ্লাই করি কোথাও মাস্টার্সের জন্য বাইরে কিছু একটা করে। তো এতদিন বসে থাকবো আচ্ছা দেখি কি হয়। তো আচ্ছা ঠিক আছে আমি তো তোর সিভিটা দিয়ে দিচ্ছি তুই দেখ। ওকে ফাইন। এরপর যে আমার শুরু হইলো আমি আর কোনোদিন এই যে এরপরে অফিস সুইচ করলাম সবকিছু হইলো, কিন্তু এটা আর থামতেছে না। মানে I hardly get time for myself. এরকম না যে আমার মাঝে মাঝে মনে হয় না I should change my career বা কি করছি। এটা খুবই নরমাল একটা জিনিস, এটা প্রায়ই মনে হয়। অলসো মনে হয় যে আমি আমার late 20s এ এখন। So being a brown kid, especially a girl in Bangladesh, which is a South Asian country, so আমাদের South Asian কালচারটা তো আসলে একটু অন্যরকম। হ্যাঁ, মানে খুবই সুইট আমাদের। তো আমাদের মাঝে মাঝে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে আমি কি করতেছি এখন, আমার কি আসলে মানে আই ইন মাই লেট 20s। তো রিলেটিভসরা জিজ্ঞেস করতেছে এই তুমি বিয়ে করতেছো না কেন, কি করতেছো কি না করতেছো, আমি কি এই জবটাতেই থাকবো, মানে আমার জবের তো সারাদিন কি করব। তখন আমার মাথায় যে অপশন গুলো আসে ওগুলো অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং রিলেটেড, অন্য কিছু আমার মাথায় আসে না। তো আই ডোন্ট থিঙ্ক আমি সুইচ করলেও এর বাইরে যে খুব একটা কিছু করতে পারবো। আচ্ছা। হ্যাঁ, এই যে হ্যাঁ, আসলে তো এই যে একটা মেয়ে বাংলাদেশে মানে বাংলাদেশ বা অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে তো হচ্ছে যে আসলে 20 বছরের পরেই হচ্ছে যে বিয়েটা দিয়ে দিলেই বাস।
হ্যাঁ। এবং আশেপাশে সবাই গুতানো শুরু করে, আরে ভাই আপনার ভাই আর বিয়া দেন না কেন, বিয়া দেন বিয়া দেন বিয়া দেন। 27 হয়ে গেছি, উইচ ইজ আ ক্রাইম। অনেক বড় ক্রাইম, অনেক মানে বড় অনেক crime। বড় ক্রাইম যে ভাই আন্টিদের কাছে এটা একটা ক্রাইম। কিন্তু আমার কথা হচ্ছে তারা আমাদেরকে না খাওয়াইতেছে, না পড়াইতেছে, না কিছুই করতেছে। Exactly my point. I'm হ্যাঁ, paying my own bills, but ওদের এত মাথা ব্যথা কেন আমি জানি না। সেটাই না, তারা তো জীবনে ইনফ্যাক্ট আমার বাবা মারও টেনশন, সেটা ইনফ্যাক্ট আমার বাবা মারও এত নাই, টেনশন নাই এগুলা নিয়ে, বা টেনশন কার? পাশের বাসার আন্টির। হ্যাঁ, পাশে বাসার আন্টির রিলেটিভস দের যা ইচ্ছা তাই বলে যায়। এটা খুবই মানে ওদের অনেক টেনশন, ওরা নিজের ঘরের দিকে একটু তাকালে ভালো হয়। সবারই আসলে উচিত নিজের ঘরের দিকে মনোযোগ দেওয়া, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, প্রতিবেশীকে অবশ্যই আমরা ভালোবাসবো, তাদের যত্ন নিব, কিন্তু নিজের ঘরে আসলে মনোযোগ দেওয়াটা খুব জরুরি। কয়দিন ধরে আর কি সব Also, জায়গায় সব লেকচারে গেলে এই একটা কথাই শুনি যে ঘর থেকে শুরু করুন। হ্যাঁ, তো একটু আসলে ঘর থেকে শুরু করি। হ্যাঁ, আপু কি যেন বলছিলেন? হ্যাঁ, also like not only the প্রতিবেশী, also হচ্ছে আমাদের ফুপু, মামা, খালা, everyone. Oh my Like this God. is a message আসলে। আসলে এটা I don't know. অনেক বাংলার মামা নারীদেরই কি কথা। হ্যাঁ, আমাদের মানে পডকাস্টে অনেকে এসেছেন, মানে সবাই একটা এটাই বলছে যে আরে ভাই আমার চাকরি করতেছি আমি সবকিছু পে করতেছি। মানে তাও কেন বলে যাবে আমি বিয়ে করছি না কেন, মানে বিয়ে করছি না কেন? আমার ফ্যামিলি তো বিয়ে আমাকে করলেও প্রেশার আবার দিচ্ছে না। বাচ্চা নিতে হবে। হ্যাঁ, আমার ফ্যামিলি তো আমাকে প্রেশার দিচ্ছে না কোনো কিছুতে। এটাই নিতে পারে না। সেটাই, তারপর বিয়ে করার পরে শুরু হয়ে যাবে বেবি কবে নিবা। এটাই বলতেছিলাম আমি। ভাই আমার ফ্যামিলির প্ল্যানিং আমি করব ভাই। দেন আমাকে একটু করতে দে। আমার ফ্যামিলির প্ল্যানিং আমি করব। কি দরকার? You know, জিনিসটা এত সারপ্রাইজিং যে এটা শুধুমাত্র মানে আমাদের বাবা মাদের জেনারেশন যে এরকম না। আমি আগে বসুন্ধরাতে একটা জিমে যাইতাম, সো মেবি ভুলে আমি 2 দিন হচ্ছে লেডিস আওয়ারে চলে গেছি বিকজ উইকেন্ড ছিল শুক্র শনি। তো আমি সকালে গেছি which was ladies hour accidentally and I do regret this. প্লিজ শেয়ার করেন। আমার পাশে ট্রিট মিলে একটা I won't say auntie, she was like 40 something, মানে আপু হ্যাঁ। বলা যায়। হ্যাঁ, Long treadmill exercise and আমাকে বলছে, তুমি কি হচ্ছে, ও আচ্ছা তুমি কই থাকো, তোমার কি করতেছো হ্যান ত্যান। তারপরে when I said যে না I just moved here বসুন্ধরাতে, তখন আমি মাত্র ধানমন্ডি থেকে আসছি। বসুন্ধরাতে I'm not living with my parents. So he was like, oh my god, তোমার হাজবেন্ড নাই? না। ও আচ্ছা তাহলে তো মেবি you're dating. If you want not. মানে she was asking so many personal questions. I'm like, ভাই। মানে why are you asking me this? Like, shit. মানে তখন I was 26. So she was like, তোমার এখনই, তুমি কি জানো তোমার এখনই এটলিস্ট একটা প্রেম করা উচিত। তারপর দ্যাট ইজ মানে আমার মনে হয় যে খুবই মডার্ন ওয়েতে সে আমাকে এটা বলতেছিল বিকজ আন্টিরা তো বলে বিয়ে করতে, she was like যে তোমার এটা করা উচিত, দেন বিয়ে প্রেম করা উচিত করা উচিত। বিকজ পরে 30 পরে তোমার হচ্ছে বেবি হবে না। আমি লাইক ওয়াও। বাহ! আমি আর জীবনে কখনো লেডিস আওয়ারে যাই নাই জিমে। কে চায় ভাই নিজের টাকা দিয়ে নিজে জিম করতে যাচ্ছি, তখনও যদি আমার এগুলাই শোনা লাগে। হ্যাঁ, এটা হচ্ছে ঝামেলা হচ্ছে মানুষজন না বোঝে না যে নিজের বাউন্ডারিজ কতটুক এবং হচ্ছে যে আরেকজনের বাউন্ডারিজ কতটুক। যেটা আমরা আর 30 এ কি কারো মেনোপজ হইছে শুনছো? যে 30 এর পর বাচ্চা হবে না, এই কথাটা যে আমরা খুবই ইলজিক্যাল ভাবে বলে দিই। মেনোপজ হয় কত বছরে? যতদিন না হয় ততদিন ইউ হ্যাভ আ চান্স। এটা যেটা হয় বয়স বাড়লে বডি স্ট্রেংথ কমে। এছাড়া আর কি? হ্যাঁ, আর মানে কি জানি বলে আমি যে 40 বছরের পরেও কিন্তু অনেকে বাচ্চা নিচ্ছেন। এটা মেইনলি মানে ডিপেন্ড করে হচ্ছে মানে হেলথি লাইফস্টাইল অ্যান্ড মানে Exactly. আপনার হচ্ছে ওয়ার্কআউট অ্যান্ড এভরিথিং সবকিছু নিয়ে পরিবেশ।
খাওয়া-দাওয়া, কি খাওয়া নিঃশ্বাস দাওয়া নিচ্ছি, হ্যাঁ, কি হ্যাঁ, হ্যাঁ। খাচ্ছি সবকিছু। হ্যাঁ, সবকিছু কিন্তু এইটার depend করে। সাথে মানে এসব অন্তত আন্টিদের nagging এ বাচ্চা হচ্ছে না। তার চেয়ে বড় কথা এত জনসংখ্যা রাস্তায় নামলে এরাই আবার খুব বিরক্ত, এত জ্যাম কেন, হ্যান কেন? তাও মানুষকে বাচ্চা নিচে বলতে ২ টা মিনিট একটু থামবে না। সেটাই। আমি যদি এটাতে একটু কন্ট্রিবিউট করতে পারি যে বাচ্চা না নিয়ে যাতে বাংলাদেশের জনসংখ্যা একটু কমে দেন, এটা তো সুনাগরিক হিসাবে আমার কর্তব্য এবং হ্যাঁ। দায়িত্ব, তাই না? যে দেশের সংখ্যা কন্ট্রোল করার জন্য একটু কন্ট্রিবিউট করা। না, না, না। মানে এই যে আমাদের আগের জেনারেশন বা তাদের আগের জেনারেশন মানে ১৫-১৬ বছর বা ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়। মানে ২০-২৫ বছর যাইতেই তাদের ৫-৬ টা করে গেদা বাচ্চা থাকে, লেদা বাচ্চা থাকে। হ্যাঁ। তো ওখান থেকে আমরা বের হইতেই পারতেছি না। না, আমরা একদমই ১০ টা না। বাচ্চার জায়গা থেকে একটু নেমে এখন মিনিমাম আমি এখন দেখতেছি ৪ টা এখনো পর্যন্ত মিনিমাম আছেই। আর যেহেতু ভাই ওই যে পুত্র সন্তানের ইকোনমি প্রত্যাশাটা আছে, সো ৪ টা বাচ্চা পর্যন্ত এখনো মানুষ যাচ্ছে। এটা এখনো আছে। ৪ টার পর হ্যাঁ, হ্যাঁ, যায় না। হ্যাঁ, হ্যাঁ। আমি বললাম যে যেই ইকোনমি এখন আমাদের জেনারেশনের আমরা নিজেরাই খেয়ে পরে বেঁচে থাকতে পারি না ঠিকঠাক। আমরা হচ্ছে যে বিয়ে করে বাচ্চা একটা নেই। বাচ্চার দায়িত্ব কিভাবে নিব? আর ঢাকা শহরে যদি আমরা থাকি, আমাদের বাচ্চাটা পালবে কে? আমরা যদি চাকরি করি। কারণ ঢাকা শহরে একজনের চাকরিতে সম্ভব না। আর ঢাকার বাইরে তুমি অবশ্যই। ২ জন চাকরি করতে পারবা? মেয়েদের জন্য ফ্যাসিলিটি আছে কতটুকু কাজ করার? হুম, নাই তো। তো তাহলে? তো তুমি আসলে বাচ্চা পালবা কি টাকা দিয়ে? ওটা কি প্রতিবেশী তখন আমাকে প্রতি মাসে হচ্ছে বাচ্চাটার যাবতীয় অ্যালাওয়েন্স হাতে ধরে দিয়ে যাবে? যদি দেয় তাহলে আমি বাচ্চা নিতে রাজি আছি। আজকেই নিবো। কোনো সমস্যা নেই। আজকেই বিয়ে করে একটা বাচ্চা নেয়ার ব্যবস্থা করব। যদি প্রতিবেশীরা আমাকে মাসে এরকম লাখ, লাখ টাকা ধরায় দেয় বাচ্চার ডায়পার থেকে শুরু করে যা, যা লাগবে স্কুল, কলেজ পর্যন্ত। হ্যাঁ, আমার সেটাই। পার্সোনালি যেটা মনে হয় যে যখন আরকি আমি যখন এফোর্ড করতে পারবো একটা বাচ্চাকে, হুম, তখনই আমার ওই এক্সাক্টলি। বাচ্চাটাকে পৃথিবীতে আনা উচিত। কারণ একটা মানুষকে তো এনে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। হুম, একদম। না। অন্তত আমাদের দেশে চিকিৎসার যে কস্ট, হ্যাঁ? এই একটা নিউবর্ন বেবি তো অনেক ধরনের রিস্কে থাকতেই পারে। তো মিনিমাম অতটুকু টাকার একটা ব্যাকআপ রাখা। নতুন ভাই একটা মানুষ পৃথিবীতে ডাইপারের আসতেছে। দাম। এই পৃথিবীতে, এই পলিউশন এর পৃথিবীতে বাচ্চাদের হেলথ হ্যাজার্ড কিন্তু অনেক বেড়ে গেছে। হ্যাঁ, অনেক। তার উপর হ্যাঁ, ডাইপারের দাম, ১ কোটা দুধের দাম থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় সবকিছু। থেকে শুরু করে এভরিথিং এত তুমি একটা নিউ এক্সপেন্সিভ। মাদার, তোমার পুষ্টিকর খাবার খাইতে হবে। হ্যাঁ, বাচ্চার মানে সবকিছু দেখতে হবে। হাউস হোল্ডটা বেবি প্রুফ কিনা। কারণ আমরা তো শহরে থাকি। এটা তো আর মাটির হুম, বাসা না যে জায়গাটা বেবি প্রুফ মোটামুটি। হুম, সবই নেচারের মধ্যে আছে। একটা শহরের বাসাকে বেবি প্রুফ করতেও আলাদা একটা খরচ যায়। হুম, তা তো যায়। সো এটা একটা বিশাল খরচ এবং এতটুকু ব্যাকআপ এই অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা কি আসলেই সেভ করতে পারতেছি? না। আমাদের তো মাস চলতেই আমরা মাইনাসে চলে যাই। আমি জানি না আমার অন্তত তাই হইতেছে। মাস চলতে মাইনাসে চলে যাইতেছি। কিন্তু সেভিংস এর কোন অবস্থা আসলে হইতে পারতেছে না যে একটা বাচ্চা নিবো, নিজের বিয়ের অনুষ্ঠানের খরচ করব। নিজের মাস্টার্স এর টাকাই জোগাড় করতে পারতেছি না। সো হ্যাঁ, লাইফস্টাইল কিন্তু আপডেট হচ্ছে। ইভেন এক্সপেন্সেস হ্যাঁ, বাড়তেছে। হ্যাঁ, তো ওইভাবে আসলে মানে এরকম যদি মনে হয় ঠিক আছে আর্নিং বাড়বে বা বাড়তেছে, এটার সাথে, সাথে আমি কখনো দেখি নাই আমার কখনো লাইক আর্নিং বাড়ার জন্য আমার লাইফস্টাইলে কিছু কমছে অথবা আমি সেভ করতে পারছি। আমি তো উল্টা দেখি আমার খরচই হয় আরো। হুম। এক্সাক্টলি। মানে রিক্সা ভাড়া থেকে শুরু করে, গ্রোসারি থেকে শুরু করে, বাসা ভাড়া থেকে শুরু করে, আমি যাই করতে যাবো, আমি ঢাকায় বাস করতেছি মানে আমার বাসা থেকে বের হলে আমার টাকা খরচ হবে। এক্সাক্টলি মানে টাকা না বুথের থেকে তোলার পরে অথবা বিকাশ থেকে তুললেন। তারপরে হ্যাঁ। মেবি মানে ১০-১৫ মিনিট লাগে জাস্ট ৳৫০০ এমনি চলে যাইতে ঢাকায়। বের ওহ মাই হইতে। গড! হ্যাঁ, হঠাৎ করে হচ্ছে ৳২ হাতে। আরে মানিব্যাগে একটু কি টাকা ছিল? নাই। নাই, হ্যাঁ, গায়েব আমি হয়ে যায় মুহূর্তের মধ্যে। এবং আমি তারপরেও দেখবেন আমরা কিন্তু ঢাকার অনেক বাইরে রিল্যাক্সড একটা মানে নিম্নমানের লাইফ লিড করি। আমাদের লাইফে অনেক ফুর্তি-ফার্তা বলতেও সেই অর্থে কিছু নাই যে আমরা প্রতি মাসে অনেক বেড়াইতে চলে যেতে পারলাম। অনেক এক্সপেনসিভ আমাদের লাইফস্টাইল। তাও কিন্তু না বেয়ার মিনিমামটা করতে গিয়ে আমরা মাইনাসে চলে যাচ্ছি।
আপু কি যেন এক্স্যাক্টলি, বলছিলেন। ঢাকায় তো আমাদের মোটামুটি বেড়াইতে যাওয়ার প্লেসেস নাই। হ্যাঁ, ঢাকায় তো আমাদের বেড়াইতে যাওয়ারই মোটামুটি প্লেসেস নাই। তো তারপরেও আমরা এই পরিমাণে টাকা খরচ হচ্ছে জাস্ট ভাড়া দিয়ে দিয়ে, উবার ভাড়া, সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া, দ্যাটস অল। তাহলে বাকি কি করব? মানে জাস্ট ভাড়াতেই পুরো টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, মানে আমরা যখন ঢাকায় ছিলাম, মানে আমি যখন ঢাকায় ছিলাম, আমাদের হচ্ছে যে ফুর্তি বলতে সপ্তাহে একদিন কোনো এক বন্ধুর বাসায় যাবো কিনা, কোনো এক বন্ধু বাসায় আসবে কিনা, ওইটাই আমাদের হ্যাঁ, ফুর্তি। এতটুকু। আমরা এক্স্যাক্টলি। অনেক যে এর বাইরে আর করার কি আছে? আর করার কিচ্ছু না। প্লাস মানে একটু বাইরে যে ঘুরতে যাব, সেটা দেশের ভিতরে হোক বা দেশের বাইরে হোক, যে ওই মুহূর্ত নাই। সেভ হ্যাঁ, করবো আর কোথায়? আরেকটা জিনিস হচ্ছে এই যে ঘুরতে যাওয়ার কথা শুনে মনে হইলো যে হ্যাঁ, আমি আগে যখন মানুষকে বলতাম যে বেড়াইতে যাই কাউকে পাই না। সো পরে আমার মনে হয়েছে যে আমি সোলো ট্রিপ দিই। হ্যাঁ। সোলো ট্রিপে আমি সোলো ট্রিপ দেওয়া শুরু করছি অ্যাকচুয়ালি। আমি কাউকে পাই না, তো আমি একা একাই বেড়াইতে যাই মোটামুটি। হুইচ ইজ আ লিটল হুম, টাফ বাংলাদেশের ভিতর। আমি হুম, রিসেন্টলি আই ওয়েন্ট টু শ্রীলঙ্কা অ্যালোন। I felt আচ্ছা। much safer. আমাকে সবাই যার আগে বলছে যে ওখানে অনেক হুম, স্ক্যামার্স, এটা সেইটা। মানে সবার যেরকম এক্সপেন্সেস হয় হয়তো ওর থেকে একটু বেশি ছিল স্লাইটলি। হুম, বাট ইট ওয়াজ আ গ্রেট ট্রিপ। কিন্তু বাংলাদেশের মধ্যে আমি যখন মোস্টলি সোলো কক্সবাজারেই গেছি ২ বার। অ্যান্ড হুম। ফার্স্ট টাইম ইট ওয়াজ ওকে, বাট পরের বার মনে হয়েছে যে বাংলাদেশে আসলে স্ক্যামার্স আরো বেশি। ইভেন আমি আমার হ্যাঁ। যখন যাচ্ছি পরিচিত একটা জায়গায়, ওইখানে যেয়ে মনে হয় যে মানুষজন মানে জানি না, অনেক সেফ থাকতে হয় ব্যাপারগুলাতে। অ্যান্ড এটাই। বাট সোলো ট্রিপস আর রিয়েলি এক্সপেন্সিভ। আর আমার মানে মনে যেটা হয় যে বলবো হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে শ্রীলঙ্কার লোকজন কিন্তু শিক্ষিত ভাই। ওরা হচ্ছে যে যারা হ্যাঁ, হ্যাঁ, বাটপার বা হ্যাঁ। এই টাইপের লোকজন, ওরা স্ক্যামার, হেল্পফুল ওরা আছে। কিন্তু অন্যান্য দেশের লোকজন। হ্যাঁ, হুম, হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি। কারণ ওদের ওইখানে মানুষজনের মানে ওরা মোটামুটি সবাই পড়তে পারে। ইংলিশ হয়তোবা সবাই বুঝে না লোকাল মানুষজন। এমনি সব জায়গায় বোঝে। ওই যে ইন্ডিয়ান অ্যাকসেন্ট এর মতো একটা অ্যাকসেন্ট এ কথা হুম, বলে হুম, হুম, বুঝে। বাট লোকাল মানুষজন এতটা বুঝে না। কিন্তু একদম যারা ধরেন কিছু একটা বেচতেছে রাস্তায় বা হ্যাঁ, কাজ করতেছে হুম, হুম। আশেপাশে। মোটামুটি আমি দেখছি যে যারা ছোট, ছোট হোটেলেও কাজ করে ওরাও বুঝে, বা মিউজিয়ামে হ্যান-ত্যান, হুম, হুম। ইভেন দোকানগুলাতে। বাট যারা হচ্ছে যে বেচতেছে ওরা হয়তোবা বুঝে না, বাট ওরা এট লিস্ট পড়তে পারে। ওদের ল্যাঙ্গুয়েজটাও পড়তে পারে। বাট হুম, আমাদের এইখানে আসলে আমি জানি যে আমাদের এখন মানে পড়াশোনার ইয়াটা অনেক বেশি। আমরা অনেক এডুকেটেড হচ্ছি আস্তে, আস্তে। তো স্টিল ভিতরের দিকে গেলে লাইক ঢাকার বাইরে গেলে স্পেশালি টুরিস্ট স্পট গুলাতে ওইখানে এরকম অনেক দেখা যায় যে স্ক্যামিং হ্যান-ত্যান এইগুলা। ভাই যা তা অবস্থা। আমি হচ্ছে কি জানি বলে, আ দেশ ছাড়ার আগে আমি কখনো সেন্ট মার্টিন যাই নাই। আমি হচ্ছে একটু সেন্ট মার্টিনটা দেখব। আচ্ছা। আমি আমিও সেন্ট সেন্ট মার্টিন যাইনি। হ্যাঁ, আমার খুব ইচ্ছা যে আমি সেন্ট মার্টিন যাবো বা গিয়ে একটু দেখবো। ওখানে গিয়ে এত এক্সপেনসিভ, আমার এক বেলা খাইতেই আমার ৳৩00-400 লাগতেছে। ৳৩00-400 এক বেলা সেন্ট মার্টিনে? হ্যাঁ, 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 পার হেড। পার হেড একজনের। মানে একদিন না, তাও এক বেলা। একদিনে তো ওহ মাই গড! সম্ভবই না। আর থাকাও এক্সপেন্সিভ, সেই থাকাও অনুযায়ী হচ্ছে এক্সপেনসিভ। তোমার ফ্যাসিলিটি তো নাই। না, রাইট? আমি হ্যাঁ। একটু হচ্ছে যে বড়লোকি দেখাইতে গিয়ে আমি কক্সবাজারে যেদিন হচ্ছে সেন্ট মার্টিন থেকে ব্যাক করছি, আমি কোথায় জানি ছিলাম। তাও ছাড়ের রুম নিয়ে আমি হচ্ছে যে ১৬,০০০ এর রুমটা ৳৮,০০০ দিয়েছিলাম। ওয়াও! আমি আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে বাংলাদেশে কোন স্টার ছাড়া লাইক 5 স্টার হ্যান-ত্যান ছাড়া হ্যাঁ, হুম, হোটেলগুলা যত এক্সপেন্সিভ বাইরে অনেক চিপ। বাইরে অ্যাকচুয়ালি হ্যাঁ, লাইক 3 স্টার 4 স্টার অনেক চিপ। আমি মানে যেই জায়গায় গেছি আমার এত কখনো লাগে নাই আসলে, মানে যেখানেই গেছি। হ্যাঁ। বাংলাদেশে দিস ইস সো এক্সপেনসিভ। নরমাল একটা হোটেলে গেলেও আসলে অনেক বেশি খরচ হয়।
হ্যাঁ, এই যে মানে আমি যদি ৬০,০০০ টাকা দিয়ে আমি কিন্তু ইন্ডিয়ার সুন্দর মতো হচ্ছে ঘুরে আসতে পারতেছি যে দার্জিলিং বা হ্যাঁ, অন্যান্য আদার সাইড গুলোতে। কিন্তু আমার হচ্ছে সেন্ট মার্টিন বা কক্সবাজার গেলে আমার থাকা খাওয়া সহ আমার ৬০,০০০ টাকা নাই। না একদমই না, ইন্ডিয়াতে তো অনেক চিপ, লাইক কলকাতা, দিল্লি, আমি যেই জায়গাগুলাতে গেছি হ্যাঁ, মোটামুটি মানে রিয়েলি চিপ। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি আর যেকোনো কিছু পাইতেছি অনেক কমে, বাট এইখানে আসলে ইভেন সবকিছু শপিং করতে গেলেও দিস ইজ রিয়েলি চিপ, এখানে একটা ব্র্যান্ডেড মেয়ে ওদের যে নিজের। একা ঘুরে বেড়াবে সেটারই তো নিরাপত্তাটারই তো নিশ্চয়তা নেই। আর আমার আমার মনে হয় যে কি জানি বলো যে খাবার-দাবার অনেক এক্সপেনসিভ, যে ঠিক আছে আমি খাবার-দাবার এক্সপেনসিভ খাইলাম। কিন্তু ওই যে খাবারের যে একটা কি বলে কোয়ালিটিটা। কোয়ালিটিটা, এই কোয়ালিটিটাও মেইনটেইন করতে পারেন। আমি দার্জিলিং বা হচ্ছে কালিম্পং যে রিসোর্টটায় ছিলাম বা দার্জিলিং এ গিয়ে যে হোটেলের আশেপাশে যে খাইছি, ভাই আমি টাকা দিয়ে খাইতেছি আমার মনে হয়েছে যে টাকাটা worth it। হ্যাঁ, যে এক্সাক্টলি। আমার গায়ে লাগতেছে না। যে আমি স্যাটিসফাইড খেয়ে। কিন্তু এখানকার খাবার-দাবার গুলাও তো আসলে খুব একটা ফোকাস দিয়ে মানে বানায় না। না, কেউ কিচ্ছু মেইনটেইন করে না। আমরা সাইমনে জাস্ট ছিলাম নরমাল। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমি সাইমনে ছিলাম ১৬,০০০ এর রুমটা। ওইটা আমি একটু ছাড় দিচ্ছিল। আমি ৳৮,০০০ দিয়েছিলাম। কিন্তু বিচ ভিউ রুম তো এফোর্ড করতে পারিনি। আর চাইছিলাম। পকেটের এই বেতন নিয়ে পিছু। না আমি যেহেতু সোলো যাই তো আমি ২ বারই যে আই চুজ নিসর্গ। ফার্স্ট এ আচ্ছা, আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করছিল, তখন কক্সবাজার থাকতো। তো সামহাও ঢাকা চলে আসছে। আসার পরে ও আরকি আমাকে বলছিল যে, "তুই নিসর্গতে তাহলে থাকিস। আমি একটু ডিসকাউন্ট ম্যানেজ করে দিব।" বাট নিসর্গ itself is a very nice হোটেল। আমার জাস্ট আচ্ছা, ভিউ গুলা ভাল লাগে ওদের। তো আচ্ছা। তারপরে ওই তো ওখানেই মোটামুটি গেলে ওখানেই থাকি আর গুড। কিন্তু বাহ! এই যে ওখানেও তো কক্সবাজারেও তো বাইরে দিস ইজ সো এক্সপেনসিভ সবকিছু। নাথিং, জাস্ট নরমালি ভর্তা ভাত কিনলেও which cost you around 500। আরে আপা, এক গ্লাস হচ্ছে যে আপনি একটু শরবত খেতে চাইবেন, ওটার দামও কত? একটা ডাব খেতে চাইবেন, ওইটার দাম কত? আমি লাস্ট কক্সবাজার ওই যে ওই টাইমে কি একটা ডাব খেয়েছি ৳১০০ দিয়ে। ৳১০০ একটু বেশি। ৳১১০ কি ৳২০ দিয়ে। ওয়াও! ৳১২০ দিয়ে ডাব। হ্যাঁ, তো আর এরকম কোনো কক্সবাজারের কথা? আরেকটা মজার জিনিস, হ্যাঁ, আর কক্সবাজারের আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে এই যে বিচের কিছু ফটোগ্রাফার থাকে, এরা জাস্ট মনে হচ্ছে ঢাকা হুম, থেকে কখন কোনো মেয়ে যেয়ে পানিতে ছবি তুলতেছে ওরা সাথে, সাথে দৌড়ায় চলে যায়। মানে আমরা আসলে খুবই কিউট একটা জাতি অ্যান্ড আমরা যারা ঢাকায় থাকি আমরা মেয়েরা আমরা অনেক কিউট আসলে। আমাদের যে হ্যাঁ, কেউ যেকোনো যেকোনো কোনায় গেলে আইডেন্টিফাই করতে পারবে। বিকজ অফ দ্য থিংস যেগুলো আমরা করি। তো আই রিমেম্বার আমরা মেয়েরা ফ্রেন্ডরা আমরা হ্যাঁ, হচ্ছে আমার জীবনের ওইটা ফার্স্ট গার্লস ট্রিপ ছিল উইথ মাই ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা হচ্ছে তখন আমি অনেক কষ্টে বাসায় রাজি-টাজি করাই যে যাবো একা, একা। এর আগে আমি কখনো বাবা-মা বা এট লিস্ট ফ্যামিলি মেম্বারস, কাজিনস এরকম হ্যাঁ, ছাড়া ট্রিপ দেশের হ্যাঁ, মধ্যে দেই নাই। হ্যাঁ, 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 অনেক ম্যানেজ-ট্যানেজ করে ২০১৮ র দিকে গেছি। তারপরে আমার ফ্রেন্ড হচ্ছে এরকম ছবি তুলতেছিল পানিতে। তো ওই ফটোগ্রাফার চলে আসছে। সো আমরা ২ জন দাঁড়াই রয়েছি যে আমরা এগুলা তুলবো না। আর ২ জন তুলতেছে। হুম, ওদের বলতেছে, "আপা পানি ছিটান।" ওয়াও! এটা কর। সেই আপু এভাবে পানিটা ছিটান। আপু এভাবে দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। "আপু একটুখানি ক্যামেরার দিকে একটু পানিটা মারেন।" এইভাবে ওরা ছবি আল্লাহ! তুলছে। তারপরে বলছে, "বিল কত আসছে?" Then he was like, "আচ্ছা বেশি আসে নাই। ৳১৫০০ বিল হইছে।" ওহ ফাক! যা তা। which ১৫০০ কয়টা ছবি ৳১৫০০? ৳১৫০০ জানি না কয়টা ক্লিক করছিল। ৫০ টা মনে হয় খালি ক্লিক করছে। It's not যে পোস্ট দিছে বা কিছু। অ্যান্ড ওই ছবিগুলা যে পানি ছিটাচ্ছে এটা করতেছে ওইটাই।
ও মাই 2000 Wow. সালে 1500 টাকা। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এখন কত হবে? এখন 2024 শেষ অলমোস্ট। হ্যাঁ, তুমি কি এখন মানে আজাইরা একটা খাতে টাকা খরচ করব। ও মাই গড! এখন কিচ্ছু করার আর নেই। ওদের বললাম না, সমস্যাটা কি? ওরা না আগে হচ্ছে আমরা কখনো যদি তোমার সাথে মানে আমরা বাংলাদেশের মেয়েরা দরদাম করবে পৃথিবীর না। যে প্রান্তে গেলে ওইটাই। আমরা যদি বাংলাদেশের মেয়েরা আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে গেলে আসলে আই গেস আমাদের নট অনলি বাংলাদেশের মানে আমাদের ব্রাউন কিডসদের আমাদের স্ক্যাম করা অনেক ইজি। মানে আমি স্টেরিওটাইপ ফেলতে চাচ্ছি না আসলে। বাট হ্যাঁ, সাম অফ আস অ্যাকচুয়ালি। আমাদের একটু বুদ্ধি-শুদ্ধি কম। হ্যাঁ, ওইটাই। ছোটবেলা থেকেই তো দেখে আসছে চারপাশে সবাই স্ক্যামার। যে কে কোন দিক ভাবে হচ্ছে স্ক্যাম করে নিতে পারে। সেটাই। তারপরেও আমরা এটাই করতেছি। হ্যাঁ। আমরা অরণি আটকে গেছে। অরণি তুমি যদি আমাদেরকে শুনতে পাও তাইলে হচ্ছে তোমার লাইনটা একটু চেক করো। আমাকে কি শোনা যাচ্ছে? তোমাকে হ্যাঁ। শোনা যাচ্ছে কিন্তু হচ্ছে এটা আমি আটকায় তোমাকে দেখা গেছি। যাচ্ছে না। হ্যাঁ, তুমি আটকিয়ে গিয়েছো। তোমার আমি ফোনে অনেকক্ষণ সমস্যা ধরে না, তোমাদেরকে তুমি শুনতে আটকায় গিয়েছো। পাচ্ছিলাম না। আমিও না, তোমাদেরকে বিগত ৩-৪ মিনিট শুনতে পাইনি। হ্যাঁ, সরি। ইন্টারনেট জানি কেমন করে এটা। কিছু করার এখন নেই। কি দেখা যাচ্ছে আমাকে? ইয়েস, হাই। ইয়েস দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আপুর কাছে ফিরে যাই আবার। যে আপু ছোটবেলা থেকে আসলে আপনি কোথায় বড় হয়েছেন বা আপনার গ্রামের বাড়ি কোথায়? এসব নিয়ে একটু জানতে চাই। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয় তো জানি আমরা, ইউনিভার্সিটি কোথায় পড়েছেন? তো আমি হচ্ছে ছোটবেলায় আমি বেসিক্যালি আই এম ফ্রম খুলনা। So আচ্ছা, I was born আচ্ছা। there. হ্যাঁ, এরপর আমার আসলে স্কুলের কথা বললে আমার স্কুল চেঞ্জ করা লাগতে ২ বার। হ্যাঁ। স্কুল চেঞ্জ করার পরে এক্সপেরিয়েন্সটা আসলে খুব একটা মানে I don't wanna speak about the reason or anything, but স্কুল চেঞ্জ করার পরে আসলে যে জিনিসটা হয় যে I didn't have much friend there আর I used to get bullied a lot. মানে তো একদম নতুন একটা ব্যাপার ছিল আমার জন্য। খুবই নতুন একটা পরিবেশ। হ্যাঁ, অ্যান্ড দেখা যাইত যে আমি ক্লাসের মধ্যে বসে বাই দ্য ওয়ে তখনই আমি বুঝতে পারছিলাম যে আমি বড় হয়ে আর্টিস্ট হবো আর কিছু এরকম কিছু। বিকজ আমি আচ্ছা, ক্লাসের আচ্ছা। মধ্যে 6 ক্লাস হচ্ছে আমি ক্লাস করতেছি না। আমি বসে আঁকাচ্ছি। আচ্ছা। বাহ! মাঝে মাঝে ক্লাসের বাইরে দাঁড়ায় থাকতে হতো বাট ইটস ওকে। এনিওয়ে হ্যাঁ, তো এরপরে আরকি মানে আস্তে দেন অ্যাডজাস্ট করতে শুরু করলাম। বাট হ্যাঁ, আমার ফার্স্ট এর ২ বছর ৩ বছর খুবই বাজে গেছে। I don't wanna remember those days to be honest. পরে আস্তে অ্যাডজাস্ট করছি একটু বাট আম কি বলবো মানে এই এক্সপেরিয়েন্স গুলো আসলে থাকা দরকার ছিল বিকজ ওগুলো আমাকে অনেক হেল্প করছে পরে যে বড় হয়ে কি করব না এটা বুঝতে বা কার মতো হব না এটা বুঝতে। তো হ্যাঁ, ওটা অনেক দরকার ছিল আসলে। তখন ইভেন মনে হইতো যে যারা দেখা গেছে যে বুলি করতেছে বা যাদের সবাই অনেক বেশি পছন্দ করতেছে মনে হতো যে ও মাই গড আমার ওকে ফলো করতে হবে, ওর মতো হইতে পারে। আমি আসলে কাউকে কোনোভাবে ছোট করতে বা কিছু বলতে চাচ্ছি না। বাট দেখা যায় যে মোস্ট অফ দ্য গার্লস তখনের um, they are doing really good with their husbands and maybe 4 kids. But here I am. ইয়েস, ইয়েস। Anyway. হ্যাঁ, এই যে ছোটবেলায় স্কুলে মানে আমারও বাবার চাকরি সূত্রে হচ্ছে অনেক জায়গায় মুভ করা হয়েছে। আমি অনেক স্কুল চেঞ্জ করেছি। তো আমি যখন আমার গ্রামের স্কুলেও পড়তাম, যে শহরে আমার জন্ম হয়েছে খাগড়াছড়িতে, একদম গ্রামের একটি স্কুলে। যেখানে আমার প্লে নার্সারি পড়া হয়েছে। মানে তখন তো কেজি 1 না। তখন আ ছোট 1 বড় 1 বাংলায় বলতো। আচ্ছা। হ্যাঁ, প্রাইমারি স্কুলে। হ্যাঁ, তো হ্যাঁ, তো ওখানে হচ্ছে যে আমি যখন ছোট 1 এ ছিলাম, তো আমি আর আমার ভাই আমরা একই স্কুলে পড়েছিলাম। তো আমরাও বুলি হইতাম। বা ছেলে হইলে একটু বুলির পরিমাণটা কম বা মেয়ে হইলে একটু হ্যাঁ, বুলির হ্যাঁ। পরিমাণটা বেশি, এটাও হয়। বেশি।
হ্যাঁ, তো কারণ আমরা তো ২ জন হচ্ছে মিক্সড কমিউনিটির। আমরা ২ ভাই বোন। আমার মা চাকমা, বাবা ত্রিপুরা। তো এসব নিয়ে তো বলি হইছে। তারপরে হচ্ছে আমরা যখন মানে মুভ করা শুরু করছি সিটি মানে একটা শহরের পর আরেকটা শহরে, মানে তখন ওই যে ছোটবেলা থেকে তো আমরা ওই স্মৃতির সাথে ওটা তো ভোলা যায় না আসলে। চাইলেও আমরা ভুলতে পারি না। যেগুলো আমাদের ঘোরা ফিরে মনে আসে বা মনে পড়ে মাঝে মধ্যে। তো তখন থেকে যে আমরা মানে এই যে নতুন জায়গায় গিয়ে নতুনভাবে শুরু করা একটা anxiety চলে আসে। যে আমি কারো সাথে মিশতে পারি না, কারো সাথে গল্প করতে পারি না বা কেউ আমার সাথে না নিজ থেকে আগায় এসে কথা বললে তখন কথা বলতেছি। মানে মানে আদারওয়াইজ কথা বলতেছি না বা কমিউনিকেট করতে পারতেছি না বা আমি কমিউনিকেট করি না। আমি পছন্দ করি না কমিউনিকেট করতে নতুন মানুষজনের সাথে। এটা অনেক হইছে। আমার হচ্ছে যে মানে সবসময় যে আরেকটা নতুন জায়গায় গেলে আমার ভয় লাগে। আমি বিদেশ আসছি, আমি এই anxiety টা এখনো কাটাই উঠতে পারি নাই। যে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াইতে হবে। আর একেকটা স্কুলে, একেকটা কলেজে তো পরিবেশ অন্যরকম, মানুষজন অন্যরকম এই আরকি। তো এটা আসলে এই দাগটা আমি থেকে যায়। যতই চেষ্টা করি না কেন এটা ফালানো যায় না জীবন থেকে। এগুলো মনে পড়ে। হ্যাঁ, আমার that's true, সাথে but যেটা হয়েছিল হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, বেসিক্যালি আপুকে মানে আপুর কথার ইয়াতেই আজ করতে চাচ্ছিলাম যে আম, আপনিও যেহেতু এরকম এক্সপিরিয়েন্স ফেস করছেন স্কুল চেঞ্জ করার, তারপরে হ্যাঁ। লিড হ্যান ত্যান, তো এখন হচ্ছে আপনি যখন আরেকটা কান্ট্রিতে নতুন একটা কান্ট্রিতে মুভ করছেন, তারপর আপনার এখন অ্যাডজাস্ট করতে কেমন লাগতেছে বা আপনার এখনের এক্সপিরিয়েন্স কেমন? এখন এক্সপেরিয়েন্স কেমন বলতে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইস নট গুড। ওকে, কিন্তু ওভারঅল হচ্ছে যে মানে এই শহর বা শহরের মানুষজন মানে ওদের সাথে এক্সপেরিয়েন্সটা ভেরি গুড। কারণ সবাই হচ্ছে যে কারো সাথে চোখে চোখ পড়লে সবাই একটা মুচকি হেসে দিচ্ছে। সবাই একটা হচ্ছে যে হ্যালো বলতেছে। মানে হাউ ইজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে? বা হচ্ছে গুড নাইট এসব খোঁজ বলতেছে। নিচ্ছে হ্যাঁ, সবাই খোঁজ সবার সাথে নিচ্ছে। বেসিক একটা বেসিক একটা হচ্ছে যে ভদ্রতা মেইনটেইন করে বা হচ্ছে যে মানে আমার দিকে কেউ তাকায় থাকতেছে না বা কেউ কারোর দিকে তাকানোর সময় নাই। যে আমাদের বাংলাদেশে যেহেতু আমি রাস্তায় বের হইলে ছোটবেলা থেকে দেখতেছি মানুষজন একটু অন্য রকম ভাবে দেখতেছে। কিন্তু এখানে না কেউ আমাকে জাজ করতেছে না। ওই দিক দিয়ে আই এম হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। বাট ওয়ার্ক এক্সপেরিয়েন্স এ ওই যে একটা মানে একটা সার্কেল কিন্তু থাকে একেকজনের যে কাজের মধ্যে। তো আমি যে কয়েকটা জায়গায় কাজ করেছি সব হচ্ছে যে কিছু মানে গোত্রের মিক্স মানে গোত্রের আরকি কিছু শ্রেণীর লোকের মিক্স। তো ওরা হচ্ছে ওদের কমিউনিটির বাইরে কারো সাথে কমিউনিকেট করবে না। বা আমি নতুন যে আমি ওদের সাথে খাপ খাওয়াইতে পারতেছি না। ওরা হেল্পফুল না। বা হচ্ছে ওরা ওদের কমিউনিটির মানুষজনকে টানতেছে। এটা হচ্ছে আমি ফেস করছি। সব আদারওয়াইজ জায়গায় হচ্ছে গিয়ে যে দিন শেষে ভালো। আসলে হ্যাঁ, এটাই একটা হ্যাঁ, ক্রাইসিস হয়ে যায় হ্যাঁ। যে কে কার সাথে মিশবে না মিশবে। হ্যাঁ, কে কার সাথে মিশবে না মিশবে, কে কার কমিউনিটি আঁকড়ায় ধরে থাকবে। এবং এভাবেই আমাদের অ্যাংজাইটি গুলো আসলে কন্টিনিউ দিনের পর দিন, বছর পর এক্সাক্টলি। বছর করতে থাকে। হ্যাঁ, আমার সাথে যেটা হয়েছিল আমি বলতে চাইতেছিলাম, আমি হচ্ছে সেম স্কুলে ব্রাঞ্চ চেঞ্জ করছিলাম ক্লাস 9 এ। হ্যাঁ, তো যেটা হয়েছিল এইটা আমি মাইনা নিতে পারিনি এই ২ বছরে। আমি এত বুলিড হইতাম একটা নিউ কিড হিসাবে, ইনফেক্ট ওই ক্লাস 9 এ পড়ি তাও। যে আচ্ছা ঠিক আছে ও অন্য ব্রাঞ্চ থেকে আসছে। হ্যাঁ, মানে এইটা নিয়েও বুলিড হইতাম। এবং আমার মনে আছে আমি স্কুলে যাইতে পারতাম না। অনেক অ্যাবসেন্ট দিতাম। এবং যেদিন আমি স্কুলে আসতাম সেদিনই দেখা যেত সবাই আমি আসছি এই উপলক্ষে তালি বাজানো শুরু করছে, বেঞ্চ পিটানো শুরু করছে। এবং মানে আমাকে একদম কালেক্টিভ ভাবে বুলি করা হইতো। ওহ শিট! তো ওই ২ বছরও এর মধ্যে আরকি ধীরে, ধীরে অ্যাডজাস্ট করছি। হ্যাঁ, কিন্তু পারি নাই। মানে আমার ক্লাস 8 এর পর থেকেই এডুকেশনাল বিভিন্ন স্পেসে মানে ঢুকতে অনেক কষ্ট হইছে। আমি ওইটা আর কাটায় উঠতে পারি নাই কখনো। এখনো অব্দি। আর মানে ক্লাসে তো এরকম থাকে যে আমরা তো ব্যাক বেঞ্চের যারা তারা হচ্ছে যে ফার্স্ট বেঞ্চার যারা হচ্ছে তাদেরকে একটু হচ্ছে ওই যে শ্রেণী বিভক্ত ওখান থেকে শুরু হয়। হ্যাঁ। যে আরে ও তো হচ্ছে পড়াশোনায় ও তো হচ্ছে মেইন ব্রাঞ্চ থেকে আসছে কিন্তু ও তো আসলে পড়াশোনায় হয়তো এতটা ভালো না। আরে ভাই আমি তো ওগুলোকে কম্পিট করব না।
অতগো পছন্দই হইতেছে না। মানে এটাই আমরা নিতে পারি আর না যে তার চেয়ে বড় সবাই কথা, I have a academic lot life-এ to ভালো do, না। ভাই। আমার তখন অনেক কিছু করার আছে। আমি তখন ছবি আঁকি, মানে কাজ করি। তাই না? আমার তো ভাই আমার ইচ্ছা নাই। আমি একাডেমিতে আমার যতটুক নাম্বার দরকার পাস করার জন্য আমি ততটুকুতেই সন্তুষ্ট। ওইটা আমার ফোকাস না, ওই বয়সেই না। কিন্তু এই যে নাক সিটকানোটা রাখা, যে আচ্ছা ঠিক আছে ও তো সায়েন্সে পড়তেছে কিন্তু ও তো ফিজিক্সে ফেল করতেছে। ভাই আমি তো কলেজে এগুলো হচ্ছে যে আছে। আমার টেস্ট পরীক্ষায় আমি হচ্ছে কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, আমি হচ্ছে কয়েকটা সাবজেক্টে ফেল করছি টেস্টে। আমি কেমিস্ট্রিতে তো আমি যে বায়োলজিতেও ফেল করছি। আমি শুধু কেমিস্ট্রিতে ভালো ছিলাম। আমি আমি কেমিস্ট্রি, খালি বায়োলজি ছাড়া কিছু পাস করতাম না। ম্যাথ আর ফিজিক্স ফেল হ্যাঁ, তো আমি অলওয়েজ। মানে ওই যে বললাম না ইন্টারের হচ্ছে টেস্ট এক্সামেও ফেল করছি। আমার গার্জিয়ান ডাকছে, আমি পাকনামি করে আমার ফ্যামিলিকে না বলে, আমার ফ্যামিলি তখন মানে আরেক শহরে, আমি ঢাকায়। আমি পাশের বাসার এক আন্টিকে আমার মা সাজায় নিয়ে গেছে। Oh my God! তুমি ওকে, তারপর তারপর স্যাররা এখন এটা জানে না। উনি খুব সুন্দর আর করে আন্টি বলছে ঠিক আছে যে মানে পারবে ও, এই মানে পরে জরিমানা দিয়ে হচ্ছে যে আমি পরে ইন্টার পরীক্ষা দিচ্ছি। And আমার স্কুলের টেস্ট পরীক্ষায়ও আমি কেমিস্ট্রিতে ফেল করছি, বায়োলজিতে ফেল করছি। এবং এর পরেও তুমি কেমিস্ট্রিতে পড়ছো, এটাও একটা সবচেয়ে মজার ব্যাপার। Wow! এবং আমার কলেজের হচ্ছে যে টিচাররা বলতো তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, তুমি কোথাও চান্স পাবা না। ঠিক আছে, তাও আমি তো সায়েন্স আর কি ছেড়ে দিছি, বাট তুমি ওই সায়েন্সের মধ্যে থেকেই পড়ছো, এটা ইন্টারেস্টিং। ওরা মজা পায় নাই যে তুমি কেমিস্ট্রিতে পড়তেছো, এইটা তো কখনো জানা হয় নাই। মানে আমি জানাইছি, আমি হচ্ছে যে আমি না ভুলে এই সাবজেক্টের চান্স পেয়ে গেছি। এখন তো আমার কিছু করার নাই। আচ্ছা, আমরা হ্যাঁ আমরা অনেক গল্প করে ফেলতেছি। আমাদের 1 ঘন্টা 15 মিনিট সময়, আমরা অলরেডি 48 মিনিটে চলে আসছি। আচ্ছা আপু, মানে নতুন যারা মানে বাচ্চা-কাচ্চা আছে বা নতুন যে জেনারেশন আছে, প্রেশার যারা, হ্যাঁ ফ্রেশার্স যারা, তারা যদি এই গ্রাফিক ডিজাইন বা অ্যাডভার্টাইজিং বা হচ্ছে যে মার্কেটিং ইন্ডাস্ট্রিতে মানে কাজ করতে চায়, তারা আসলে মানে কি থেকে শুরু করবে কাজ করা বা কিভাবে প্রিপারেশনটা নিবে? আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে, এই জবটার জন্য অ্যাডভার্টাইজিং এর জন্য একটা জিনিস খুবই দরকার, which I personally believe, সেটা হচ্ছে নেটওয়ার্কিং, মানে কমিউনিকেশনের ব্যাপারটা। বিকজ আমাদের কোনো একটা ক্লায়েন্টকে পিচ করতে হবে, ওইখানেও one have to be very good at communication and কিভাবে কথা বলতেছে, আইডিয়াটা কিভাবে প্রেজেন্ট করতেছে। অলসো আমরা ইনহাউস যখন কাজ করি, ইনহাউসও এটা বড়দের কাছে, সিনিয়রদের কাছে আই মিন সেল করতে গেলে বা মানে আমরা এটাকে বলি হচ্ছে সেল করা, যেটা যে কোনো কিছু পিচ করতে, তো এগুলা করতে গেলে আসলে কমিউনিকেশন স্কিলটা অনেক দরকার। এটাতে একটু কাজ করতে হয়। এন্ড তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে আশেপাশে কি চলতেছে অ্যাডভার্টাইজিং এ, বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন কি আসছে, মানে কোন জিনিসটা এখন বেশি দেখতেছে মানুষ, কোন প্ল্যাটফর্ম গুলা বেশি ফলো করতেছে। কারণ এখন তো আসলে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর যুগ। এখন তো যে এমনি টিভি বা অন্যান্য জায়গায় আসলে একটু হয়, বাট একটু কমই হয়। ম্যাক্সিমামটা সোশ্যাল মিডিয়াতে যায়। টিভিসি বানাইলেও ওইটার একটা ওভিসি ভার্সন বানানো হয় ফর ইউটিউব এন্ড সোশ্যাল প্রমোশনের জন্য। বাট মোস্টলি মানুষ এগুলাই দেখে। এগুলা নিয়ে একটু রিসার্চ করা উচিত। তারপর কোনটা করা যাবে না, যেমন I don't wanna mention the brand name, but recently আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের অ্যাড ইন্ডাস্ট্রিতে একটা টিভিসি হয়েছিল যে কোনো একটা প্রোডাক্ট যেটা পাবলিক বয়কট করতে চাচ্ছিল। তো ওইটার কনসেপশন ক্লিয়ার করার জন্য যে এটা আসলে বাংলাদেশি বানায়, এটা it doesn't belong from that particular country, so you should not boycott this. বাট এটা আসলে এতগুলো মানুষের সেন্টিমেন্টের সাথে কাজ করছে, বিকজ নোবডি সাপোর্ট জেনোসাইড। তো এটা আসলে এটাকে পুরোটা জিনিসটার মানে মার্কেটিংটা নেগেটিভ হয়েছে। হাউএভার আমি নিজে ওই পার্টিকুলার সফট ড্রিঙ্কটার প্রত্যেক দিনের রেগুলার কনজিউমার, বাট
আমি নিজেও তারপর চিন্তা করছি এরকম একটা কাজ করলো, শুড আই অ্যাকচুয়ালি পারচেজ দিস প্রোডাক্ট? ওইটা বানানোর আগে পর্যন্ত আমি কখনো চিন্তাও করি যে এটাকে বাদ দিব। বাট এটা আসলে খুবই মানে নেগেটিভ হইতেছে, খুবই নেগেটিভ হয়ে গেছে ব্যাপারটা। এরকম কিছু এক্সাম্পল ফলো করা উচিত যে এটা কি করা উচিত না, এটা করলে কি হইতে পারে। তো এই তো এই জিনিসগুলা কিংবা গণমাধ্যম হিসাবেও দায়িত্বটা কতটা এড়ানো হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, এক্সাক্টলি। আর যখন আমি এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা আমার উপর নিচ্ছি যে আমি একটা প্রোডাক্টের সাথে পুরাপুরি মানে ওইটার ব্র্যান্ডিং করতেছি, আমি ওইটার সাথে কমিটেড, তখন আমার আসলে ওইভাবে ওর পার্সপেক্টিভ থেকে আর পাবলিকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে হবে। এই ব্যাপারগুলাতে একটু মানে বেশি চিন্তা করা উচিত, কারণ whenever you are working on some sector যেটা আসলে পাবলিকের সাথে খুবই বেশি রিলেটেড, তখন যে কোনো কিছু আবেগে যে কোনো কিছু করা যাবে না। করলে it will impact your career, হ্যাঁ, and also the brand you are working for. এই কিছু জিনিস আছে। আর যেটা বললাম যে কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং and of course good work, এই কয়টা জিনিস একটু মাথায় রাখতে হবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি রিসার্চ করতে হবে প্রচুর। আচ্ছা আচ্ছা। আর ডিজাইনিং এর দিক থেকে গ্রাফিক ডিজাইনিং এর ব্যাপারটা এই এজেন্সিতে এসে কিভাবে, মানে অনেক ধরনের কাজের অপরচুনিটি থাকে কিন্তু এক্স্যাক্টলি ডিজাইনের দিকে থেকে যেটা হয়েছে সেটা আমি মোটামুটি মানে না অনেকে মানে ইয়াং বিশ্বাস- বাচ্চাদের জন্য বলতে চাচ্ছি যে ওদের কি প্রিপারেশন থাকবে। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমার আগে থেকে কনসেপ্ট মাথায় মোটামুটি ভালো ছিল, আমি রিসার্চ করতাম এন্ড এভরিথিং। একটু তো বেসিক স্কিল লাগবে অফকোর্স বাট অনেক কিছু আমি এজেন্সিতে জয়েন করার পর শিখছি। আমি কিন্তু আচ্ছা। 2D অ্যানিমেশন মানে আফটার এফেক্ট বা এগুলা পুরা শিখছি এজেন্সিতে জয়েন করার পরে। আচ্ছা। বাকিরা কাজ করতেছে ওইটা দেখে দেখে ওকে আই হ্যাভ টু লার্ন দিস। কিছু তো মানে জানতে হবে অফকোর্স আসার আগে, দিস ইজ নট ফর দ্য বিগিনার্স। কিছু সফটওয়্যারস অ্যান্ড স্কিলস, বাট আসার পরে অনেক স্কোপ থাকে ওইটাকে বেটার করার, যদি একজনের ওইটার উপরে রিসার্চ করা থাকে ভালো বা জানে যে আমার কি করতে হবে। বিকজ আমি যখনই এই পার্টিকুলার প্রফেশনটাতে পা রাখতেছি উইচ ইজ এজেন্সিতে আর কি, তখন আমি আই এম নট অ্যান আর্টিস্ট। তখন থেকে আমি একটা কমার্শিয়াল আর্টিস্ট, আই এম আ মার্কেটিয়ার এন্ড আই এম অ্যান আর্টিস্ট বোথ আর কি। আই এম জাস্ট নট অ্যান আর্টিস্ট। এই জিনিসটা আসলে মাথায় একটু রাখতে হয়, কারণ অনেকে দেখা যায় যে মনে হয় ও মাই গড আমি কত ভালো একটা কাজ করছি, বাট এটা কেন রিজেক্ট হচ্ছে, সরি এটা কেন রিজেক্ট হচ্ছে, এটা কেন যাচ্ছে না। বাট একটা জিনিস হচ্ছে আমি যেই কাজটাই করতেছি এটা কতটা সুন্দর এটা কেউ দেখবে না, এটার পিছনের মেসেজটা কি, আর এটা আমার পাবলিক কতটা রিলেট করতে পারতেছে, আমার যারা অডিয়েন্স যারা টিজির কাছে আমি ব্র্যান্ডটাকে কিভাবে পৌঁছাচ্ছি, এটা অনেক ডিপেন্ড করে। আচ্ছা। এটাই এই জিনিসগুলো মোটামুটি নলেজে থাকলে তাহলে মানে নাইস থিং টু ডু, লাইক অ্যাডভার্টাইজিং চিন্তা করি যে কি করতেছি, আইডিয়েশনস, এগুলো মজাই আছে। আচ্ছা। বাহ। মানে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা করি আর্টিস্টরা চিন্তা করি ওকে আমার আর্ট পিসের ভ্যালু হচ্ছে না, বাট ওখানে তো একটা এজেন্ডা আছে যে আমার ওই ক্রাইটেরিয়াটা মিট করতে হবে, ওই আইডিয়া গুলাকে পুশ করতে হবে। তো ওইটার থ্রুতে তোমার স্কিলটাকে কাজে লাগানো আর কি ব্যাপারটা হয়ে যায়। মানে এটাকে আসলে সেলফ ওয়ার্কের সাথে মানে রিলেট করে আসলে কাজ করা যাবে না। এক্স্যাক্টলি, লাইক আমি এটাই বললাম যে আমি যখনই অ্যাজ অ্যাডভার্টাইজার কাজ করতেছি তখন আই এম নট অ্যান আর্টিস্ট। তখন থেকে আমি একটা কমার্শিয়াল আর্টিস্ট, আমি ব্র্যান্ডের জন্য কাজ করতেছি, আই এম আ মার্কেটিয়ার। আমরা মার্কেটিং যারা ডিফারেন্ট সেক্টরে আছি, কেউ কন্টেন্ট রাইটিং এ, কেউ ডিজাইনে, কেউ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, বা কেউ আছে। আমরা কি আপুকে হারিয়ে ফেললাম? না একটু হয়তো আটকে গেছে। অনেকও আটকে গেছো, তোমাকেও হচ্ছে যে এক জায়গায় আটকে গেছো, তোমার কথা শুনতেছি কিন্তু তোমার মুভমেন্ট আমি দেখছি না। অরোরি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? সেই বুঝলাম না। হ্যাঁ, ইন্টারনেট জানি কি হয়ে যায়। অদিতি আপুকেও আমরা হারিয়ে ফেলেছি।
হ্যাঁ আপু, আপনাকে আমরা হারিয়ে Back. ফেলেছিলাম, আপনি ব্যাক করেছেন। না আপু আবার আমাকে হারিয়ে পাওয়া গেছে। যাচ্ছে? আমাকে Yes. পাওয়া যাচ্ছে? ইয়েস। ওকে, আপু আবার হারাই গেছে। আচ্ছা, সমস্যা নেই। সরি। হ্যাঁ, আমরা দুঃখিত। যান্ত্রিক ত্রুটি আমাদের প্রতিদিনের বন্ধু। হ্যাঁ, এটা ফেস করতেই হবে ভাই। এটা যেকোনো প্রোগ্রাম করলে একটু ঝামেলা হবেই। যেকোনো কিছু করলে ইন্টারনেটে একটু হ্যাসেল হবে। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি এবং আই হোপ এটা ভালো হবে কোনো না কোনো একদিন। এটাই আরকি প্রত্যাশা। আমার না মজা লাগতেছে আপুর সাথে আজকে গল্প করে। হ্যাঁ, আপুর খুবই সাথে গল্প করতে, ইন্টারেস্টিং। করতে খুবই মজা করে গল্প করে ফেলা হয়েছে। হ্যাঁ। খুবই মজা করে গল্প করা হইছে অ্যান্ড উনি খুব সুন্দর করে গুছায় বলতেছিলেন সবকিছু। আই হোপ এই যে আপু চলে আসছে। ইয়েই! ওয়েলকাম Hello, ব্যাক। so ইন্টারনেট, হ্যাঁ, যেটা আমরা ডিসকাস করতেছিলাম যে নেট তো অনেক ভালো চলে হ্যাঁ। গেছিল। আচ্ছা, হ্যাঁ, আম তারপরে আচ্ছা, আমরা যারা এই সেক্টরটাতে আছি, আমরা সবাই একটা এমে কাজ করি। আমাদের যার অ্যাকাউন্টস থাকে, আমরা আমাদের ব্র্যান্ড গুলাকে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় অ্যান্ড ব্র্যান্ড গুলার থেকে আমরা কি মেসেজ দিতে পারি মানুষকে, এই জিনিসটাতে সবচেয়ে বেশি ফোকাস করি। সো এটাই অ্যাকচুয়ালি মাথায় থাকে তখন আমার কাজ কতটা ভালো, বিউটিফিকেশন কিভাবে করতেছি বা এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, কে নিচ্ছে না, এই জিনিসগুলা মাথায় রাখা যাবে না। আর এটা নিয়ে কষ্টও পাওয়া যাবে না। আচ্ছা, ওকে। অরি, তুমি আপুকে আর কিছু কোয়েশ্চেন করতে চাও? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম। তো আমরা তো অলমোস্ট ১ ঘন্টার দোরগোড়ায় চলে আসছি তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে। হ্যাঁ। তো আমরা একটু মজার প্রশ্নে যাই। তো Of course. যদি আপনাকে টাইম ট্রাভেল করার সুযোগ দেয়া হয় এবং সুযোগ দেওয়া হয় যে আপনি রিস্টার্ট করতে পারবেন আপনার ক্যারিয়ারটা, হ্যাঁ? একদম ক্যারিয়ার শুরু করা, আপনি বলতেছেন যে গ্র্যাজুয়েশন শেষ করতেই ক্যারিয়ারটা জানি কখন শুরু হয়ে গেছে, হ্যাঁ? তো যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে আপনি টাইম ট্রাভেল করলেন, ওই টাইমটায় গেলেন। সো ডিফারেন্ট কিভাবে আপনি আপনার ক্যারিয়ার প্যাথটাকে চিন্তা করতেন? নাকি আরো Um, করতেন? হ্যাঁ, অফ কোর্স এটাই করতাম যে মেবি এটার জন্য টাইম ট্রাভেলও করা লাগবে না। আই গেস আমি এখনো ট্রাই করব যে মাঝে যদি কিছুদিন ব্রেক নিয়ে পড়াশোনা আবার কন্টিনিউ করা যায়, দ্যাট উড বি আচ্ছা। গ্রেট। এটাই। আর টাইম ট্রাভেল করে যদি আগে কোথাও যেতে চাই কোনো টাইমে, এটা হ্যাঁ। অবশ্যই আমার এইচএসসির পরের টাইম হবে। কারণ আমি ওই টাইমে ফেরত যাইতে, আমি এখনো মাঝে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে আমি এইচএসসিতে ম্যাথ এক্সাম দিচ্ছি। which I hardly passed আরকি। ওকে। সো ওই টাইমে হ্যাঁ, এইচএসসির পরে অবশ্যই। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ এইচএসসি পর্যন্ত আর লাইফ লিড করতে চাই না। থ্যাংক ইউ। আম আচ্ছা। তাহলে তখন কি পড়তেন? যদি এইচএসসি পর্যন্ত আসতেন তাহলে তখন কি পড়তেন? ক্যারিয়ার? ডিফারেন্ট কিছু চুজ করতে হবে। যদি ডিফারেন্ট কিছু চুজ করতাম তাহলে হয়তোবা I don't know, মানে খুবই নরমাল শোনা যাবে, বাট মেবি তাহলে বিবিএ পড়তাম। আচ্ছা। ওকে, Okay. ওটাও মার্কেটিং এর দিকেই যায় আসলে করে। হ্যাঁ। এগুলাই এই জন্য। আচ্ছা। হ্যাঁ, আমি হচ্ছে যে আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে আপনার কাজের জন্য। এই যে গ্রাফিক ডিজাইনার হতে চাইলে মানে কোন সফটওয়্যার স্কিল ইজ মাস্ট অ্যান্ড আপনার ইন্সপায়ারিং ব্র্যান্ড গুলা অর রিসার্চ এর জন্য ফেভারিট ডিজাইনার মানে বা ইউটিউবার কে? ওকে, সো Or channel আমি হইতে পারে। আসলে আমি আসলে ওইভাবে কোনো ইউটিউব চ্যানেল বা ফেভারিট ডিজাইনার্স ফলো করি না, টু বি অনেস্ট। আমি একটা মানুষ যে খুবই পিন্টারেস্ট ফলো করে। আমার ইনস্টাগ্রাম পোস্ট গুলা অনেক পিন্টারেস্ট ইন্সপায়ার্ড, এন্ড না হলে আমি যে ডিজাইন গুলো করি ওগুলো আমি মোটামুটি একটু পিন্টারেস্ট থেকে চেষ্টা করি যে আইডিয়া নেওয়ার। কারণ স্পেসিফিকেশনের জন্য আই থিঙ্ক পিন্টারেস্ট ওয়ার্কস রিয়েলি ওয়েল। যেন কি ছিল? ও আচ্ছা, কি সফটওয়্যার স্কিল থাকা লাগবে? তো সফটওয়্যার স্কিল হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটরটা তো মাস্ট, একদম ডিজাইন 101, এটা ছাড়া হবে না। আর তারপরে ফর 2D অ্যানিমেশন which is like লাগে অ্যাকচুয়ালি এখানে, রাইট। যেটা আফটার ইফেক্ট, এটা প্রত্যেকটা আচ্ছা। লেটেস্ট ভার্সন গুলো থাকলে লাইক ওয়ান ইজ গুড টু গো। হ্যাঁ, ওকে। এগুলো থাকলেই হচ্ছে।
হ্যাঁ এগুলা মোটামুটি এগুলা থাকলেই হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, এন্ড তারপরে বাকি পরে হচ্ছে যে সফটওয়্যারটা প্রিফার করে, লাইক কেউ যদি 3D আর্টিস্ট হইতে চায় তখন তো 3D র জন্য মানে ইট হ্যাজ এ ডিফারেন্ট জব সেক্টর এন্ড ইট পে রিয়েলি ওয়েল। তো ওইটার জন্য আরো ডিফারেন্ট সফটওয়্যারস আছে, ওগুলা দেখতে হবে। বাট এগুলো আমি আর কি বেসিক বললাম যেগুলো আমাদের রেগুলার লাগে, বাট যারা আর কি করতে চায় তাদের প্রত্যেকের জন্য দেয়ার ডিফারেন্ট সফটওয়্যার। আর এই তো ব্র্যান্ড যদি আমি রিসেন্টলি KFC-র অনেক দেশের অ্যাডভার্টাইজিং গুলা দেখি, দেন ক্যাডবেরি, ডেইরি মিল্কের ইন্ডিয়ার গুলা, দোজ আর রিয়েলি মানে খুব ইন্সপায়ারিং, ভালো হয়। অলসো কোকা-কোলার আই উড সে পাকিস্তান আর ইন্ডিয়ার গুলা বেশ ভালো হয়। KFC-টা কেন বললাম আমি, KFC এমন একটা ব্র্যান্ড, ওরা জাস্ট মার্কেটিং করে জাপানে এটাকে ক্রিসমাসের কালচার বানাই ফেলাইছে। মানে হ্যাভিং KFC উইথ ফ্যামিলি, দিস ইজ আ কালচার নাও ইন জাপান। মানে যেখানে KFC ইভেন একটা জাপানিজ তো দূরে থাকে, একটা এশিয়ান ব্র্যান্ডও না, ওইখানে KFC মার্কেটিংটা এইভাবে করছে জাপানিজরা লিটারালি KFC ছাড়া ওদের ক্রিসমাস এখন চিন্তা করতে পারে না। হ্যাঁ, এটা খুবই সাকসেসফুল একটা স্টোরি পুরা ওয়ার্ল্ড এর মার্কেটিং হিস্ট্রিতে। এটা জানতাম না, নতুন একটা তথ্য জানলাম। হ্যাঁ মজার ব্যাপার। হ্যাঁ, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপুর। ছোটবেলা থেকে আর কি, আপু যেহেতু ছোটবেলায় হচ্ছে যে লিখতেন এবং বিভিন্ন কবিতার বই পড়তেন, হয়তো বা এখনো পড়েন, আপনার কি এরকম কোনো পছন্দের কবি আছেন বা কয়েকজনও থাকতে পারে? শক্তি চট্টোপাধ্যায় আমার অনেক পছন্দের, মহাদেব সাহা। হ্যাঁ এই তো, তারপর বাংলাদেশি কবিতার মধ্যে হেলাল হাফিজের কবিতা পড়া হয়েছে বেশ, মহাদেব সাহা, শক্তি চট্টোপাধ্যায় অনেক পছন্দের ছিল। এখন যেটা হয়, এখন আসলে কবিতার বই একটু কম পড়া হয়, বাট এখন বেশি আর কি একটু ফিকশনস গুলা পড়া হয়। হ্যাঁ, বাহ, খুবই চমৎকার। আপনার হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায় এবং হেলাল হাফিজের হচ্ছে যে মানে বই ভালো লাগে বা পছন্দের আপনার। হ্যাঁ, এই প্রশ্নটা করার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আমি একটু সময় পাইলে এই প্রশ্নটা করবো যে আপুর পছন্দের কবি কে কে। যদি আমি কবিতার বই পড়ি না, আমি বই পড়তে পছন্দ করি না, আমি পড়ালেখা করতে পছন্দ করি না, তো এটাই আর কি, যে আমি মেনে নিচ্ছি সবাই সব সেক্টরে ভালো না, যে এক একটা প্রতিভা এক এক ধরনের, এক এক রকমের, এটা অ্যাকসেপ্ট করলে করো, না করতে পারলে নাই। যেমন ইউ ক্যান কুক, আমি আপনার রিলস দেখছি প্রচুর রান্নার, আমি একদমই রান্না করতে পারি না, আমি খালি চা আর কফি বানাইতে পারি। আপনি একা একা থাকেন তো আপনার খাবার হচ্ছে, আপনি কি সবসময় বাইরের খাবারই খাচ্ছেন? আমি সালাদ বানাইতে পারি, আমি ইনস্ট্যান্ট রামেন বানাইতে পারি, স্যান্ডউইচ বানাইতে পারি, আর আমার একটা আছে হচ্ছে আমাকে হেল্প করে। আচ্ছা, বাহ, ওই একেবারে চেষ্টা করলে পারা যায়, কিন্তু আমি পড়ালেখার প্রতি চেষ্টা করি না, এই জন্য আমি পারবো না চেষ্টা করতে, ওইটাই। কিন্তু রান্না গিয়ে আমার হচ্ছে যে মানে শাকসবজি দেখলেই আমার মন, ও মাই গড, খুশিতে আনন্দে মানে আত্মহারা হয়ে যায়। এই অবস্থা আমার, যে সবজি যখন ফ্রেশ কোনো সবজি দেখবো। হ্যাঁ, আমার না আপনার হচ্ছে রিলস গুলো দেখতে অনেক ভালো লাগে, বিকজ মানে আসলে মানে রাতের বেলায় দেখার জন্য খুবই পারফেক্ট। আর আমার তো মনে হয় আমি আমার ওয়েট গেইন করছি জিম ছাড়ার পরে, আর বেশি কে ড্রামা দেখতে, কারণ কে ড্রামা দেখলে এত বেশি ওরা খায় আর ক্রেভিং উঠে যায় ভাই। আমার ওদের হচ্ছে যে ওই যে বারবিকিউটা খুব পছন্দ ভাই, মানে যত যাই হোক, আমার কে ড্রামা দেখলে যখন দেখি যে হচ্ছে বারবিকিউ খাচ্ছে, আমার মনে হচ্ছে আমার বাসায় যদি একটা ছোট্ট আয়োজন থাকতো আমিও খেতে পারতাম। সেটাই মানে আমি এগুলো দেখতে দেখতে তারপরে হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ইউটিউবার আছে, স্টেফিনি সো, ও কোরিয়ান আমেরিকান, মানে ও 3টা চ্যানেল আছে। আমি কি এখানে অন্য কোনো চ্যানেলের কথা বলতে পারবো? অসুবিধা নাই, না কোনো সমস্যা নাই, তো ফেভারিটটা। হ্যাঁ, ওর 3টা চ্যানেল আছে, একটা হচ্ছে সামথিং মিস ম্যাঙ্গো বাট ওর কিছু একটা। তো 3টা চ্যানেলে মোটামুটি যেটা স্টেফিনি সো, ওইটাতে ও হচ্ছে মাকব্যাং গুলা করে, সাথে সাথে ওইটা
রিয়েল লাইফ ক্রাইম বা স্ক্যামিং এইসব স্টোরি নিয়ে ও হচ্ছে পডকাস্ট গুলা করে। আই রিয়েলি লাভ দোজ। আমি মাঝে মাঝে দেখা যায় যে আমি অফিসের থেকে বাসায় আসছি, হচ্ছে ঠিক আছে আই নো দ্যাট আই হ্যাভ টু লুজ ওয়েট, বাট আমার তো খাইতে হবে, তো না খেয়ে কতক্ষণ সার্ভাইভ করবো, বাট ক্ষুধা লাগতেছে না। তখন আমি ওই ভিডিওস গুলা দেখি, দেখে তারপরে মানে ও এত সুন্দর করে খাই যে আমার ক্ষুধা লেগে যায়। আচ্ছা, আমাদের হাতে ওকে, আমরা শেষ 10 মিনিটে চলে এসেছি। আমরা শেষ 10 মিনিটে চলে আসছি বলতে গেলে। অরণি, তুমি আপুকে আমাদের প্রথম 2টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন করতে পারো, এরপরে আমি আপুর সাথে বাকি কোয়েশ্চেন গুলো করছি। ওকে, তো যদি আপনাকে কোনো সুপার পাওয়ার দেওয়া হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হবে? সুপার পাওয়ার, আমি খাবো কিন্তু আমার ওয়েট বাড়বে না। Yes. এটাই, এটা আসলে খুবই দরকার, খুবই। হ্যাঁ, বাস। এর পরবর্তী কোয়েশ্চেন, অরণি তুমি কি আছো? হ্যাঁ, আমি আছি। এবার আমার লাইনটা একটু ডিস্টার্ব করা শুরু করছিল, এই জন্য আমি নেট চেঞ্জ করছিলাম। হ্যাঁ, তো যদি আর কি আমরা তো হচ্ছে সবকিছু কম বেশি সব ভালো মন্দ মিলাই থাকি। সো যদি পাস্ট 1 সপ্তাহকে আমরা বিবেচনা করি, তাহলে আপনার মেন্টাল হেলথকে আপনি 0 থেকে 10 এ কত রেটিং দিবেন? পাস্ট 1 সপ্তাহ, পাস্ট 1 সপ্তাহের মধ্যে I would say 6, কারণ এর মধ্যে আমার মা প্রচন্ড সিক ছিল। গত সপ্তাহে আইসিইউ থেকে আসে না, শি ইজ ডুইং লিটল বেটার, বাট এগুলো নিয়ে বেশ স্ট্রেস গেছে আসলে মাথায়। And তারপরে আরো অনেক প্রিপারেশন, অনেক কিছু চেঞ্জ করার ট্রাই করছি নিজের লাইফে, সবকিছু মিলায় আর কি একটু স্ট্রেস ছিলাম, বাট আই উড সে এত খারাপ নাই আর কি। আচ্ছা, কত দিন 5 তাইলে 5 বলছিলেন? না, আমি আই সেড 6। ওকে, হ্যাঁ, ওয়াও, তাও ভালো 6। কিন্তু আমরা চাই এটা 10 এ 10 থাকুক ভবিষ্যতে। এটা হ্যাঁ, এটা আসলে ভালো থেকে আগাতে হ্যাঁ, সেটা হচ্ছে আমি আগে লাইক লাস্ট ইয়ার পর্যন্ত আমার 2-3 বছর এত বেশি ডিপ্রেশনে ছিলাম আমি, মানে এত বাজে হইছে, আমি ইভেন ট্রাই করছি যে ওকে কোনো থেরাপিস্টের হেল্প নেওয়ার, বাট to be frank with you, like বাংলাদেশের থেরাপিস্টরা ask you weird stuff, যেগুলা আসলে খুব বেশি যে হেল্প করছে এরকম না। বাট আমি নিজের উপরে অনেক কিছু কাজ করছি, নিজে অনেক কিছু চেঞ্জ করছি নিজের থেকে। আমি প্রচুর ওভার থিঙ্ক করতাম, ওই জিনিসটাকে আমি বেশ কমাইছি, এখন হয়তো পুরোপুরি কমে নাই, বাট আই এম ডুইং বেটার। আমি প্রচুর কাজ করতাম, আমি কাজটা থেকে আমার পার্সোনাল টাইম বাইর করা শুরু করছি যে ওকে উইকেন্ডে আমি অ্যাটলিস্ট এগুলা করবো না, বা যখন বাসে আসতেছি তারপর ওয়ার্কআউট করা শুরু করেছিলাম, যেগুলো আমাকে আরো হেল্প দিচ্ছে। আমি কখনোই ওয়ার্কআউট করি না, অনেকে বলতো যে তুমি তো প্রতিদিন যাও না জিমে, কি হবে? আমি প্রতিদিন যাইতাম না অ্যাকচুয়ালি, বাট আমি আসলে মেবি আমি আবার কন্টিনিউ করবো। তো আমার এই যে একটু ঝামেলা গেছে 1-2 মাস একটু ওয়ার্কলোডের জন্য পাই নাই, বাট ওইটা আসলে আমি করতাম আমার জন্য, আমার মেন্টাল হেলথের জন্য। ইট হেল্পস আ লট, কারণ এরকম একটা সিচুয়েশনের থেকে কাজ করে যে আরো অনেকগুলো নতুন মানুষের সাথে দেখা হচ্ছে, কথা বলতেছি, তারপরে দৌড়াচ্ছি, এক্সারসাইজ করতেছি, ওগুলাতে যতটা মেন্টালি যতটা ভালো লাগতেছে, যতটা এফেক্ট করে, ওইটা খুবই দরকার প্রত্যেকটা মানুষের জন্য। কারণ ঢাকায় তো আমরা ফ্রেশ এয়ার খুব একটা পাই না, তো আমাদের জন্য ওয়ার্কআউটটা খুবই জরুরি নিজেকে হেলদি রাখার জন্য এখন। আর একই সাথে ওয়ার্কআউট করলে তো একটা গুড হরমোন রিলিজ হয় বডিতে, তো সারাদিনের স্ট্রেসটা কিন্তু দূর মানে মিনিমাইজ হইতে থাকে। আমি আরেকটা কথা বলতে চাই যে প্রতিদিন তো জিম করা দরকার নাই, সপ্তাহে 3 থেকে 4টা দিন করলেই হচ্ছে। সেটাই। হ্যাঁ, আর আমাদের একদম সময় কম, আমি পরবর্তী কোয়েশ্চেন গুলো করি। আপনি যদি ভবিষ্যতে বিয়ে করেন, আপনার লাইফ পার্টনারকে আপনি কেমন দেখতে চান, বা হচ্ছে যে সে কিরকম হবে? আমি যদি আমার নিজের ফ্যান্টাসির কথা, আচ্ছা আমার না এই যে আবার বলতেছি জিনিসটা, সেটা হচ্ছে আমার না কে-ড্রামা দেখতে স্ট্যান্ডার্ড এত হাই হইছে, আমি আর চিন্তা করতে পারি somebody normal
ওর জন্য একটু গাড়িটা যেটা খুলে দিবে, রান্না করবে। আমি অফিসের থেকে আসলে দেখবো ও অফিসের থেকে এসে রান্না করে রাখছে রেডি ঠিক এন্ড আছে। অফ কোর্স কিউট হবে, লম্বা হবে। I'm হ্যাঁ। like, oh my god, shit. তারপরে ওই যে ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক বেজে উঠবে, কে ড্রামায় যেরকম মিউজিক দেয়। আচ্ছা। আবার এরকম কোরিয়ান যখন বারবিকিউ থাকবে বাকেটে। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি এরকম থাকবে, না হলে বিয়ে করতেছি না। হ্যাঁ, ওই যে মানে ঠিক যেটা যে মানে একটু রান্নাটা পারবে, রান্না করে রাখবে এবং হেল্পফুল হবে ওইটাই। যেটা আমরা সবাই হ্যাঁ, চাই এরকমই বেসিক হবে। স্কিল সম্পন্ন যেন হয়, বেসিক লাইফ হ্যাঁ। স্কিল টুকু যেন ওরা জানে, যেটা ওরা হ্যাঁ। জানে। আমাদের যেটা হ্যাঁ। সেটাই জানেন। হ্যাঁ, না, আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আপনার পছন্দের খাবার কি? আমি না চিজ কেক অনেক পছন্দ করি। আর অফকোর্স আমি তো বাঙালি, তো সাদা ভাত, মাংস, মাছ এগুলো তো পছন্দই। সব মাছ খাই না, বাট কিছু মাছ তো খাই। মানে বাংলাদেশীরা যদি ভাত না খায়, আমি একদমই ভাত পছন্দ করি না বাই দ্য ওয়ে। বাট আমি যদি ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৫ দিন ভাত না খাইলে তারপর মনে হয় শিট কি যেন আমি খাই নাই, কিচ্ছু খাই নাই। যত কিছুই খাই মনে হয় না কিচ্ছু খাই নাই। আর কি মাছ পছন্দের? মাছ আমি খুব যে পছন্দ করি এরকম না। যেরকম আমি ইলিশ মাছ আমার পছন্দ না। আমি আচ্ছা। রুই মাছটা খুবই পছন্দ করি। রুই মাছ হাই I love ফাইভ। রুই মাছ। হ্যাঁ, হাই ফাইভ। তারপর চিংড়ি মাছ। চিংড়ি মাছ হ্যাঁ। তো মাছ না, বাট I love চিংড়ি। আমার চিংড়ি প্রচুর পছন্দ। স্পেশাল হ্যাঁ, অফ কোর্স। স্পেশালি আমার মার হাতের চিংড়ি মাছের মালাইকারি। দিস ইজ লাইক হেভেন। হ্যাঁ, দিস ইজ হেভেন। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনার ফেভারিট কুক কে? আমার ফেভারিট কুক? আমার ফেভারিট কুক আমার ছোট মামি অ্যাকচুয়ালি। আমার ছোট মামি খুবই ভালো রান্না করে। বাহ! ছোটবেলা থেকে এত এক্সপেরিমেন্টাল রান্না করতো। মানে যখন যেটা হইছে, তখন আসলে আমরা যখন ছোটবেলায় হইছি লাইক লেট 90s এর দিকে, তখন অনেক কিছু এত বেশি ফেমাস ছিল না বাংলাদেশে। তখন বাংলা চাইনিজটাই মানুষ চাইনিজ ভাবতো, রাইট? তো ওই সময় হচ্ছে আমি used to cook like অনেক টাইপের ডিশেস। এটা তখন YouTube ও ছিল না যে YouTube রেসিপি সেরকম ফেমাস ছিল। সে হ্যাঁ। যখন যেটা খাইতো কোথাও যেয়ে অথবা যে জিনিসটা দেখছে যে আচ্ছা ঠিক আছে এটা ছিল, এই জিনিসগুলা নিয়ে এক্সপেরিমেন্ট করতো। তো হ্যাঁ, she is still মানে এখনো আমার ফেভারিট। আচ্ছা। আপনার বাংলাদেশের বা আ বিদেশের পছন্দের রেস্টুরেন্ট কোনটা? আমার আসলে মানে I'm not a restaurant person to be honest, বাট আমার একটা জায়গা খুবই পছন্দ ছিল যেটা রিসেন্টলি বন্ধ হয়ে গেছে which is আচ্ছা। Butlers। আচ্ছা। ওকে। বাহ! আমরা আমাদের প্রশ্ন করা শেষ। আমরা শেষ পর্যায়ে। আমি সো আজকের মতো আমরা বিদায় নিব। আপু কেমন আজকের মতো লাগছে আজকে বিদায় আমাদের নিব। এখানে এসে? খুবই ভালো লাগছে। লাইক এটা এত ক্যাজুয়াল ছিল আমার মনেই হয় নাই যে আমি ফার্স্ট টাইম আপনাকে ভালো লাগছে। Like really sweet as person. Like it. থ্যাংক ইউ। আর আমরা আপনার সময় পেয়ে আমরা অনেক খুশি। আপনার সঙ্গ পেয়ে আমরা অনেক মজা পাইছি। হ্যাঁ, আমরা আপনার সঙ্গ পেয়ে ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক খুশি। এই আরকি। আপনি আপনি অনেক হাসি খুশি এবং প্রাণবন্ত একজন মানুষ। এটাই আরকি। যে হ্যাঁ, মানে বলে বোঝানো যাবে না। হ্যাঁ, সুন্দর একজন মানুষ। থ্যাংক ইউ। আমারও আমি আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। কারণ আমি তো সবসময় আরকি আপনার রিলস-টিলস দেখছি, কথা হইছে। উনার সাথে তো একদমই কথা হয় নাই আপুর সাথে, অনি আপুর সাথে। ফার্স্ট টাইম কথা বলে মনেই হয় নাই। তারপরে তো এই তো ভালোই লাগলো। থ্যাংকস ফর হ্যাঁ, ইন্টারনেট। আপনারা চাইলে ঢাকায় হ্যাং আউট ও করতে পারেন একসাথে যোগাযোগ করে। পরে আবার হচ্ছে হ্যাঁ। আসবো তখন একসাথে আমরা হ্যাং আউট আপনার করলাম। অফিস আমার অফিস একই এলাকায়। আমি চিনি তো। কোনো Right. সমস্যা নাই। ফোন দিবনি। আপনার অফিস কোথায়? আমার অফিসে বনানীতে। ও আমার অফিসও আনাড়িতে। আমি জানি তো। এই জন্যই বলতেছি। আমি জানি। ওই জন্যই বলছি। ঠিক আছে। আমরা প্রত্যেকদিন সকালবেলায় দিন শুরু করি আমাদের মর্নিং মিটিংটার সময় লিটারেলি যেখানে বসি গ্লাসের ওপার থেকে কবর দেখতে I feel really good about this. আমার কিন্তু অবস্থান অনেক পছন্দ।
আচ্ছা ওকে ঠিক আছে আজকের মতো বিদায় নেই আমাদের হাতে কয়েক সেকেন্ড অনেক পছন্দ আমরা জানলাম আমরা হচ্ছে যে আপনাকে কবরস্থানের আশেপাশে ঘোরাতে নিয়ে যাব তাইলে থ্যাংক ইউ প্লিজ বারকোড Okay, ওকে বাই টেক কেয়ার আপু Good night.